আমরা মেন কয়েকটা বিষয়ে আমরা একটু ডিসকাশন করব। একটা হলো ইসলাম মারফু মানসুব মাজরুর কাকে বলে, আমি নাম বলবো সে সুমনাবা বলেন। নুরুল সুমনাবা বলেন যে মারফু মানসুব মাজরুর কাকে বলে? মারফু মাজরুর যে মারফু কাকে বলে, মানসুব কাকে বলে? যে শব্দের শেষে পেশ থাকে তাকে মারফু বলে। গুড জব। তারপর আর মানসুব যে শব্দের শেষ অক্ষরে জবর হয় তাকে বলে মানসুব। যে শব্দের শেষ অক্ষরে জের দেওয়া হয় তাকে বলে মাজরুর। জি, তারপর বলবেন হচ্ছে রাশেদা আক্তার আব্বা, রাশেদা রহমান, রাশেদা আক্তার। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। আপনি বলেন যে এরাব কাকে বলা হয়? ইরাব, জি ইরাব হইলো যে মারফু মানসুব মাজরুর করার যে প্রসেসটা, মানে সেটা হলো ইরাব। যে মারফু হলে পেশ হবে, সেটা হলো আদি বসবেই। আর জের হইলো সবরে, সরি, মানসুব হইলো জবর, জের হইলো মাজরুর। মানে এই যে মানে প্রসেসটা, এই প্রসেসটাই হলো ইরাব। আগে ডেফিনেশনটা বলো। কিভাবে বলছিলাম? জি উস্তাদ জি। পরিবর্তনকে এরাব বলা হয়। বুঝতে পেরেছেন? কি বললাম? এরাব কাকে বলে? শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে। বুঝতে পেরেছেন? বলেন এরাব কাকে বলে? শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে এরাব বলা হয়। শব্দের শেষ পরিবর্তন কয়বার হয়? দুইভাবে হতে পারে, একটা হচ্ছে হারকাত দিয়ে, একটা হচ্ছে আপনার হরফ দিয়ে। যেটা হরকাত দিয়ে হয় সেটাকে বলে ইরাবে হরকাত, আর যেটা হরফ দিয়ে হয় সেটাকে বলা হয় ইরাবে হরফ। হরকতের মাধ্যমে একে বলে আরাবিল হরকত, আর যদি হরফের মাধ্যমে পরিবর্তন হয় একে বলে আরাবিল হরফ। ইরাবে হরফ, জি উস্তাদ জি। মাশাআল্লাহ। তারপরে বলবেন হচ্ছে আমাদের আছেন ময়জুদ্দিন ভাই, যে একটা শব্দ আল কখন আসে, আল কখন আসে, তানবিন কখন আসে? ওস্তাদ জি আমি বলবো। ওস্তাদ জি সরি, আমি আসসালামু আলাইকুম। সমস্যা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে বলেন একটা শব্দ আল কখন আসে এবং তানবিন কখন আসে? নির্দিষ্ট হলে আল আসে আর অনির্দিষ্ট হলে তানবিন আসে। তানবিন আসলে এক বছর একটি তানবিন হলে হ্যালো, আল আসলে তানবিন হয় না, তানবিন হলে আল হয় না। বুঝেছেন? জি স্যার, জি জি। আচ্ছা, আল যুক্ত শব্দ নির্দিষ্ট, তার বাংলা অর্থ মধ্যে টি বা টা আসে। আর তানবিন যুক্ত শব্দ, আর ইংলিশে আসে দা। আর তানবিন যুক্ত শব্দ অনির্দিষ্ট, তার বাংলা অর্থ মধ্যে একটি বা একজন আসে, তার ইংলিশে বলে এ বা এন। তারপরে বলবেন হচ্ছে আমাদের রানু আপা, যে একটা শব্দের মধ্যে একটা শব্দ অরিজিনালি কি হয়, জবর জের কোনটা হয়? পেশ যুক্ত হয় স্যার। নরমালি একটা শব্দ অরিজিনালি সেটা কি হবে? পেশ হবে। পেশ হবে, জি। পেশ যুক্ত হবে। হ্যালো পেশ যুক্ত আসে। স্যার, শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি একটা স্যার। শব্দ হয়, আর জবর কখন হয়? যখন তার শুরুতে কোনো কন্ট্রোলার থেকে, কন্ট্রোলার থেকে জবর হবে। আর জেরের কন্ট্রোলার থাকলে জের হবে, জি। নরমালি কি হবে সেটা? আর যদি কোনো কন্ট্রোলার না থাকে, শুরুতে কোনো তাহলে পেশ কন্ট্রোলার যুক্ত হবে। হবে। গুড জব, মাশাআল্লাহ। তারপরে বলবেন আমাদের কে আছেন, আমাদের ফাতেমা বেগম আপা। ফাতেমা বেগম আপা বলবেন হচ্ছে যে একটা শব্দ এক বছর থেকে 2 বছর কিভাবে করতে হয়?
আনি যোগ করে আইনি যোগ করে আর কি মুসলিমানি মুসলিমাইনি। কথা শুনেন, শব্দের শেষ অক্ষরের পর আনে বা আইনে যোগ করে দ্বিবচন করতে হয়। আনে যোগ করতে হবে আইনে যোগ করতে হবে। যেমন এক্সাম্পল, যেমন কাফিরানি কাফিরাইনি। আগে এক বচন তো চিনতে হবে, এক বচন কি, এক বচন থেকে দ্বিবচন মানে না কেন? মুসলিমুন, যেমন মুসলিমুন দুই বছর নাই চাইলে মুসলিমানি মুসলিমাইনি। গুড জব, মাশাআল্লাহ। আরেকটা এক্সাম্পল দেন দেখি। কাফিরুন জান্নাতুন, সরি জান্নাতুন জান্নাতি সরি লাগে সরি আইনে লাগিয়ে দেন, জান্নাতের পরে জি জান্নাতের পরে আনে আইনে লাগিয়ে দেন। না গুলটা পেরে দিয়া লম্বাটা যোগ করতে হইব। জি গুল জান্নাতুন ওইলে গুলটা পেরে দিয়া লম্বা আলিফ দিয়া লম্বাটা আনতে হইব। শীতের দিনে গরমের দিনে করলে তো হবে না। এক বক্তা নাকি গেছে শীতের দিনে, শীতের দিনে ওয়াজ করতেছে যে মহিলাদের কাপড় দ্বারা যদি কোনো কাঁথা বানানো হয় গায়ে দেওয়া জায়েজ নাই। বুঝতে পেরেছেন? পরে এখন তো ওয়াজ করছে মৌলানা সাহেব, কারণ রাতে ঘুমাইতে দিছে খালি বিছানার চাদর আর কিছুই না, আরেকটা বালিশ। তারপর মৌলানা সাহেব বলতেছে যে কাঁথা কই? আপনি কেবল মসজিদ মাহফিলে ফতোয়া দিয়ে আসছেন মহিলাদের বানানো কাপড় দিয়া বানানো কোনো কাঁথা গায়ে দেওয়া জায়েজ নাই। এ তো মৌলানা সাহেব বিপদে পড়ে গেছে, কয় ভাই ভুলে গেছে, গরমের দিনে ওয়াজ শীতের দিনে করেছি। বুঝতে পেরেছেন? এই গরমের হবে না, বহুবচনকে আপনার শীতের দিনে বচনের মধ্যে যোগ করা হবে না। তো বলেছিলাম স্ত্রী বাচক শব্দের বহুবচন করতে হয় আলিফ লম্বা তা দিয়ে, গুলতা ফেলে দিয়ে হবে, গুলতা ফেলে দিয়ে এই যে সাইয়ারাতুন বহুবচন আর গুলতা ফেলে আলিফ লম্বা তা। কিন্তু দ্বিবচন তো বলছেন না, একটা কথা বলছিলাম আমি দ্বিবচনের বেলায়, পৃথিবীতে যত শব্দ আছে, কি বলছিলাম, পৃথিবীতে যত শব্দ আছে তার দ্বিবচন একই স্টাইলে হয়, আনে বা আইনে যোগ করে। তাহলে সেখানে মহিলা হোক আর পুরুষ হোক আর হিজরা হোক বা খুসরা হোক, হোয়াট এভার, বুঝতে পেরেছেন? সমস্ত শব্দের দ্বিবচন আনে বা আইনে যোগ করে হবে। বুঝতে পেরেছেন? তাহলে বলেন দেখি জান্নাতুল দ্বিবচন কি হবে? জান্নাতি। তার সাথে দুশ্মনী করেন না, তাকে রাখাই পড়ার চেষ্টা করবে। আগে ক্লাস করুন। জান্নাতানি জান্নাতাইনি, সরি হ্যাঁ, জান্নাতানি জান্নাতানে জান্নাতাইনে, এটা এখন হয়ে গেছে। আচ্ছা, ইমরাতু মানে একজন মহিলা, দুইজন মহিলা এই আরবি কি হবে? ইমরাতানি ইমরাতাইনে ইমরাতানে ইমরাতাইনে। আচ্ছা, তারপরে আচ্ছা দ্বিবচন গেল। তাহলে আমাকে বলবেন হচ্ছে ফারজানা আপা, এক বছর থেকে দ্বিবচন কিভাবে করতে হয় আপনি বলেন দেখি। মুসলিমুন মুসলিমানে না জি না মুসলিমুনা মুসলিমিনা বহুবচন হবে। তাহলে জিজ্ঞেস করছে যে ফলের নাম বলো, কাঁঠাল অনেক ভালো খাবার, এক্সাম্পল দিলে তো হবে না, আগে সূত্রটা বলতে হবে। মুসলিম মুসলিমুনা মুসলিমিনা। উস্তাদজি আমি বলতে চাই, নিয়মটা কি? উস্তাদজি আমি বলতে চাই, নিয়মটা হচ্ছে গিয়ে প্রত্যেকটি শব্দের শেষে আনে বা আইনে, শব্দের শেষ অক্ষরের পর আনে বা আইনে যোগ করতে হবে, তাহলে দ্বিবচন হয়ে যাবে। দ্বিবচন হবে। তারপরে আমাদের আলী আক্তার আপা, আপনি বলেন বহুবচন কিভাবে করতে হয়? উস্তাদজি যে শব্দের শেষে উনা বা ইনা যোগ করতে হবে, যেমন মুসলিমুনা মুসলিমিনা। যে বলা হবে বলতে হবে যে কোনো শব্দের শেষে উনা বা ইনা যোগ করলে কি হবে?
জি ওস্তাদ জি, কোনটা বলবো, দ্বিবচন নাকি বহুবচন? ওস্তাদ জি, আপনার কথা শোনা যাচ্ছে না। বহুবচন মান বহুবচন। বহুবচন হচ্ছে উনা বা ইনা যোগ করতে হবে, যেমন মুসলিমুনা মুসলিমিনা, কাফিরুনা কাফিরিনা, সাদিকুনা সাদিকিনা, এরকম। এগুলো পুনর্বাচন শব্দের সমান, ঠিক আছে। আর জি স্ত্রীলিঙ্গ শব্দের বহুবচন কিভাবে করতে হয়? ওটা হচ্ছে আতুন যোগ হবে, মানে তারপর তা, আত, যেমন আলিফ মুসলিমাতুন। লম্বাতা, যেটা জি জি লম্বাতা জি শব্দের এক গোলতা ফেলে দিয়ে আলিফ লম্বাতা যোগ করতে হবে। এই যে লম্বাতা একদম গোলতা, গোলতা ফেলে দিয়ে তার আলিফ আগে, হবে। যেমন তার আগে আলিফ হবে। হ্যাঁ, মুসলিমাতুনের বহুবচন মুসলিমাতুন। হ্যাঁ, গোলতা ফেলে দিয়ে আলিফ লম্বাতা, মুসলিমাতুন। আলিফ যোগ হবে আর বড়তা যোগ হবে। হ্যাঁ, এই আলিফ লম্বাতা যোগ হয়েছে এখানে। জি জি গোলতাকে জি ধাক্কা ওস্তাদ দিয়ে আলিফ লম্বাতা জি, আছে। গোলটা মানে ড্রপ হয়ে যাবে, আলিফ আর এই তা যোগ হবে। আই হোপ যে আপনারা ইনশাআল্লাহ এই ব্যাচের মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ একটা ব্যাচ হবেন, আমার যত ব্যাচে পড়িয়েছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওস্তাদ জি। অর্ধেক নাই, দ্বিতীয় ক্লাসে অর্ধেক নাই, আগামী ক্লাসে কে থাকবেন না আগে জানিয়ে রাখেন, বুঝতে পারছেন। অর্ধেক 50-60 জন ছিলাম, সেখান থেকে আছে 25 জন, দেখেন অর্ধেকে বেশি নাই। তারপর আল্লাহ ভরসা, নো প্রবলেম। তাতে শিখবে। আচ্ছা, আমরা প্রতিদিন যে মুখে হোয়াটসঅ্যাপে ইশা না কে গ্রুপে জি আইসা। আচ্ছা, খেয়াল করেন, এখন খেয়াল করেন যে আমরা মুখ দিয়ে যে সমস্ত শব্দ উচ্চারণ করি, একে ইংলিশে কি বলে? ওয়ার্ড। ওয়ার্ড। বাংলায় বলে শব্দ। শব্দ বলে কালিমা। কালিমা। কালিমা, শব্দ, ওয়ার্ড সেম থিং, কোনো পার্থক্য নেই দুটার মধ্যে। কথা বুঝতে পেরেছেন? একই জিনিস। কথা বুঝতে পেরেছেন? কালিমা, শব্দ, ওয়ার্ড একই জিনিস। এখন কথা খেয়াল করেন, সেটা হচ্ছে যে এই যে আমরা কত থাকি মুখ দিয়ে, এটা কয় ধরনের হয়? উত্তর দিবেন হচ্ছে আমাদের কাদিম, আমি যাকে বলি সেই উত্তর দিবেন। এটা উত্তর দিবেন মাহবুব ভাই। শব্দ কত নাহিদ আক্তার আপা আসেন। শব্দ কত প্রকার? আয়শা সিদ্দিকা আপা বলেন। 3 প্রকার। জি, আসসালামু আলাইকুম উস্তাদ। শব্দ হচ্ছে 3 প্রকার, ইসমুন, ফেলুন, তারপরে হারফুন। ইসম কাকে বলে, ফেল কাকে বলে, হরফ কাকে বলে? ইসম হচ্ছে উস্তাদ যে কোনো শব্দের অর্থ বোঝা যায়, নিজস্ব অর্থ বোঝানো যায়, নিজস্ব অর্থ প্রকাশ করে, এটা হচ্ছে ইসম। যেমন মানুষ, গরু, ছাগল, বই, খাতা, এগুলি। আর হচ্ছে ফেল, যেটা যে শব্দ কোনো কাজ করা, কোনো কাজ সম্পন্ন করে এবং সব সময় মেনশন করে, সেটা হচ্ছে ফেল। সেটা যেমন ভাত আমি খেয়েছি বা খাচ্ছি। আর হচ্ছে হারফুন। হারফুন হচ্ছে শব্দের নিজস্বভাবে অর্থ প্রকাশ করতে পারে না, একটি বাক্যে ব্যবহৃত হয়ে তার অর্থ প্রকাশ করে। যেমন থাকা যাওয়া, এটা তো কোনো অর্থ প্রকাশ হয় না। যেমন এই আমি মসজিদে যাব, এটা একটি পূর্ণ বাক্যতে শব্দটি অর্থ প্রকাশ করেছে। হয়েছে নাকি? কনফিডেন্স নাই উস্তাদ, আমি ওই যে বুঝায় বলতে পারি নাই আপনার মতো, যতটুকু আমি আমার বুঝতে পেরেছি আমার ভাষা আমি বলেছি। সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞাসা করি, আপনি ক্লিয়ার হবেন। আসেন হচ্ছে আমাদের রোশন আর আপা। একবার বললে না আসলে তো বাদ, তাকে আর পরে জিজ্ঞাসা করবো।
আচ্ছা, তারপরে আসেন হচ্ছে আরিফিন আপা। আসসালামু আলাইকুম। যে আপা বলেন যে ইসম কাকে বলে আর ফেল কাকে বলে? ইসেম হচ্ছে নিজে নিজে অর্থ প্রকাশ করা, অর্থাৎ যে কোনো নাম, গুণ, তারপর হচ্ছে ইসেমের মধ্যে অনেক কিছুই থাকে আসলে। ইসম মানে বা ইংলিশে দেখি ছাত্র জীবনে বা ছাত্রী জীবনে কারা তুই আজকে কি কি আনছিস দেখি কাপড়? ছাত্রী জীবনে কারা ব্রিলিয়ান্ট ছিল এখন প্রমাণ হবে। নাউন কাকে বলে বলেন? যে কোনো নামকেই নাউন বলা হয়। নাম কিন্তু নাউন বলে। জি, নাউন হচ্ছে ইসম আর ভার্ব হচ্ছে ফেইল। আর ভার্ব এটা তারপরে যে করা, এগুলো সময় এবং যে কোনো কিছু করা, এটাকে ভার্ব বলা হয়। আমি বলছিলাম এভাবে যে যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া এককভাবে অর্থ প্রকাশ করতে পারে সেটা এসিম, আর সেই অর্থের মধ্যে সময় মেনশন করতে থাকে তাহলে সেটা ফেল। অর্থাৎ দুইটা এসিম ফেলের সংজ্ঞা একই, যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া এককভাবে অর্থ প্রকাশ করতে পারে বা যে শব্দ বলার সাথে সাথে অর্থ বোঝা আসে, তবে সেটার মধ্যে নিজে নিজে অর্থ প্রকাশ করে মেনশন না করা থাকলে সেটা হবে এসিম। বুঝতে পেরেছেন? আর হরফ হলো এককভাবে অর্থ প্রকাশ করতে পারে না। হরফ কাকে বলে? যে শব্দ এককভাবে অর্থ প্রকাশ করতে পারে না, এককভাবে অর্থ প্রকাশ করতে পারে না। বুঝেছেন? আচ্ছা, তো এটা দেখে আরেকজনকে জিজ্ঞাসা করি, ইট শুড বি ভেরি ক্লিয়ার এন্ড একদম সবার কাছে এটা দিবালোকের নাই, দিবালোক মানে দিনের আলোর মতো স্পষ্ট থাকতে হবে সবার কাছে এটা। অনেকে যারা পার্ট টাইম আসতেছেন প্লিজ একটু খেয়াল করবেন। এখানে শুধু যদি আপনি একটু মনে করেন যে একটা ক্লাস করে গ্রামার বুঝে ফেলবেন, ইট ইজ ডিফিকাল্ট। আচ্ছা, খেয়াল করেন। তাহমিদা নার্গিস আপা আসেন, যে ফেল কাকে বলে? ফেল হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে কোনো কাজ বোঝায়, যে শব্দ দ্বারা কোনো কাজ বোঝায় এবং এটার সাথে কোনো একটা সময়ের সম্পর্ক থাকে। যেমন যেমন এখানে দেয়া আছে না, যেমন আমি যাওয়া আর কি। এখানে আরবিতে তো বলতে পারো, আরবিতে শুনেন বলেন কি সেটা কি বলেন আপনি একটা বল, যারা মানে একটা স্থির থাকেন, যাই এবং যাওয়া, যেটাকে জি যাওয়াটা তো একটা সময়ের সাথে সম্পর্ক, যে আমি যাই এবং যাওয়া দুইটার মধ্যে কি পার্থক্য? আর যাওয়া তো নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, যাওয়ার সাথে আরেকটা লাগবে, যাওয়া আর যাই। যাওয়া বলতে কি বোঝা যায় বলেন দেখি? যাওয়া বলতে কি বোঝা যায়? যাওয়া মানে কোথায় যাওয়া, মানে কিভাবে যাওয়া, এমন আসতেছে, অর্থ বুঝে আসতেছে। যাওয়া মানে যাওয়া, কোথায় যাওয়া সেটাকে যাওয়া বলে, অর্থ তো বুঝে আসতেছে। বলেন দেখি। আচ্ছা, কে আমাকে একটু ক্লিয়ার করে বলতে পারবে? স্যার বলে নূর ইসমান আপা বলেন। নূর ইসমান আপা, যে ফিল হচ্ছে যে শব্দ কারোর সাথে সম্পর্ক না হয়ে এককভাবে নিজস্ব অর্থ প্রকাশ করে এবং বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতকে পাওয়া যায়, তাকে ফিল বলে। যেমন করেছিল, করবে, করেছে। আচ্ছা শুনেন, কেউ যদি আমার স্লাইড দেখে আমাকে পড়া শোনান তাহলে কিন্তু এটা ঠিক হবে না। আমি স্লাইড দেবো না। তার আমার কথা পড়াচ্ছি না স্যার, আমার কথা হচ্ছে আমি বলি মুখে মুখে একদম বই ছাড়া স্লাইড ছাড়া আমাকে পড়া শোনাবেন, ঠিক আছে? বই ক্লাসে বসবেন না প্লিজ। এখন আমি স্লাইড দিয়েছি, আমি কেন দিয়েছি আমি বলি না, কথা শুনেন। ওয়াজ শেষ মাথা বন্ধ ওয়াজও করা লাগে, সবাইকে বলতেছি। স্লাইড দেওয়ার মানে এই না যে আপনি স্লাইড দেখে আমাকে পড়া শোনাবেন, স্লাইড পরিচয় হিসেবে আপনি স্লাইড দেখে পড়া বুঝবেন। নো, স্লাইড দেখে পড়া বোঝার জন্য কিন্তু আমি স্লাইড দেই নাই। আমি স্লাইড দেখে গ্রামার বোঝার জন্য কিন্তু আমি স্লাইড দেই নাই। ভিডিও দেখে আপনি আমার ক্লাস বুঝবেন সেটার জন্য কিন্তু আমি ক্লাস ভিডিও দেইনি। আমি ভিডিও বাইরে দিয়েছি হিসাবে, দিয়েছি শুধু। এটা দেওয়ার উদ্দেশ্য কিন্তু আমি কেন ক্লাসে আমি পড়া, আমার কথা হচ্ছে ক্লাসে আপনি পড়া বুঝবেন। হ্যাঁ, ক্লাসে পড়া করছেন ওইটাকে একটু আবার শোনার জন্য আপনি
স্লাইড বা নিচ্ছ ভিডিও দেখলেন, স্লাইড পড়লেন বা ভিডিও শুনলেন, কিন্তু ভিডিও দেখে কিন্তু পড়াশোনার জন্য নয়। ভিডিও দিয়েছি এটা পড়া বোঝার জন্য না, ভিডিও স্লাইড দিয়েছি স্লাইড দেখে পড়া শেখার জন্য না। আপনি পড়া শিখবেন ক্লাসে, ক্লাসে শিখবেন। হুজুর আমি বলি হুজুর, কি বলেন সাইফুল ইসলাম মিয়া ভাই বলেন? মানে ফেল হলো সেই সব শব্দ যেসব শব্দ একা একাই অর্থ প্রকাশ করে এবং এরা তিন কালের কোন কাল যে কোনো একটা কালের প্রকাশ করে, এটাই হলো ফেল। গুড। যেমন যেমন ফালা সে করেছে, ইয়াফালু সে করেছে। প্লিজ আর এক্সাম্পল কেউ দিবেন না, একদম বাংলা অর্থ দিবেন, এক্সাম্পল দিবেন। যেমন আমি ক্লাসে এসেছি, যেমন আমি পড়েছি, আমি এখন পড়তেছি, আমি এখন ক্লাস করছি, ক্লাস করব, বাই দ্য টাইম কে ক্লাস করব। হ্যাঁ জি জি। আর হলো ইসম হলো সেই সব শব্দ যেসব শব্দ একা একাই শব্দ অর্থবোধক শব্দ প্রকাশ করে এবং তিন কালের কোন কালের সাথে এর কোনো সম্পর্ক নাই, সেটা হলো ইসম। যেমন যে কোনো মানুষের নাম, বস্তুর নাম, নদীর নাম, আল্লাহ, রাসূল বা মানুষ, চিন্তা করা, বসা। আর হরফ হলো পার্টিকেল, যে প্রিপোজিশন, কনজাংশন, এটা আর কি যেটা একা একা অর্থ প্রকাশ করে না, সেটা হলো হরফ। হ্যাঁ, যে একা একা অর্থ প্রকাশ করতে না পারে তাকে বলা হয় কি? হরফ। পর্যন্ত, পরে, নিচে, মধ্যে, এটসেট্রা। বুঝতে পেরেছেন? এক্সাম্পল দেওয়া আছে, দেখেন এই স্লাইড আপনি এইভাবে দেখেন না, স্লাইডের সাথে এরকম ভাবে স্লাইডকে অপমান করে না প্লিজ। এই স্লাইড অপমান করা মানে কি? স্লাইড দেখে থেকে পড়া বলা। স্লাইড অপমান করা কি? স্লাইড দেখে পড়া শেখা? নো, আপনি পড়া ক্লাসে শিখবেন। ক্লাসে স্লাইড দেখে পড়া শিখবেন তো এটা মনে থাকবে না। আপনি ফেস টু ফেস ক্লাসে বুঝে পড়া শিখেন প্লিজ। আপনি না বলতে যে পর্যন্ত আপনি বলবেন স্যার আমি বুঝি নাই, সে পর্যন্ত নতুন পড়ার মধ্যে যাবোই না। আমার কথা হলো এভরিওয়ান, একদম যে লাস্ট পার্সন আছে সেও যদি বলে স্যার হ্যাঁ আপনি আমাকে আবার বলেন, আমি আবার বলবো, পরে এটা এই কথাটা আমি শুনবো তার মুখ থেকে যে রেগুলার ক্লাসে আসে। এখন ক্লাসের শেষ দিকে এসে বললো স্যার আবার বলেন, তার কথা গুরুত্ব দেওয়া হবে না। এখন খেয়াল করেন। আচ্ছা, তারপর আমি আরেকটু ডিসকাশন করব, এটা আমি আরেকবার শুনবো। আপনার 36 জন হয়ে গেছে আপনার। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, শাহনাজ আপা, শাহনাজ মিয়া কি শাহনাজ আপা আছেন? উস্তাদ জি রেকর্ড আপনার পড়া নাই। শাহনাজ বনি আপা বলেন। আপনি বলেন আপা এসিম কাকে বলে? প্লিজ একটু ক্লিয়ার করে বলেন, স্লাইড কেউ দেখবেন না, আমি স্লাইড সরিয়ে দিচ্ছি। ইসম হচ্ছে যে শব্দগুলো নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, এটা কোনো সময়ের সাথে সম্পৃক্ত থাকে না, তাকে ইসম বলে। যেমন কোন মানুষের নাম রহিম, করিম, গাড়ি, বাড়ি। যে শব্দ অর্থ আমি বুঝতেছি, যেমন ধরেন চিন্তা, এই চিন্তা অর্থ আমরা বুঝতেছি ফিকির করা, চিন্তা করা। বাট এই চিন্তা শব্দের মধ্যে চিন্তা যদি বলে আমি চিন্তা করেছি, বা এটা হলো ফেল। যদি বলে শুধু বলে চিন্তা করা, চিন্তা করা বুঝতে বললে করেছি বা চিন্তা করতেছি বা চিন্তা করব এই কথা বোঝায় না। শুধু চিন্তা করা মানে কি? থিঙ্কিং করা। এখন যদি বলে চিন্তা করেছি, অতীত ফেল। চিন্তা করতেছি বর্তমান ফেল। চিন্তা করব ফিউচার ফেল। আর শুধু চিন্তা করা বা চিন্তা এটা হচ্ছে কি? এটা হচ্ছে নাউন, মানে মাথা থেকে চিন্তা আসে, মাথা থেকে চিন্তা আসে। তাহলে এখানে এসিম কোনটা আর ফেল কোনটা, হরফ কোনটা বলেন দেখি? ফটাফট বলে দেন। ইসম তো যেটা এটা হরফ, মাথা এটা একটা এসিম, চিন্তা আসে এটা একটা ফেল। মাথা থেকে চিন্তা আসে, চিন্তা আসে মানে কি? কামিং। তার মানে কি এটা একটা ফেল। মাথা এসিম, চিন্তা আসে ফেল, আর হলো থেকে এটা হচ্ছে হরফ। এটা হচ্ছে হারফ। আচ্ছা, তারপর আমি আরেকটা এক্সাম্পল দিই। আমি আচ্ছা, আমরা একটা স্লাইড আপনাদের সাথে শুরু করেছিলাম, করার কথা ছিলাম, করে নেই, ইচ্ছা করে করি নাই। কারণ এই কারণে করি নাই যে আপনারা দেখেন স্লাইড শো করা মানে আপনার স্লাইডের মধ্যে ডিপেন্ডেবল হয়ে যান যে জনাব এই স্লাইডের মধ্যে আছে, এটা দেখলে কি আমরা আবার গ্রামার শিখতে পারবো। এই চিন্তা ভাবনা থেকে আমি আপনাদের স্লাইডটা দেই নাই, কারণ আমি আপনাদেরকে যখন বুঝবো না আপনারা খুবই উৎসাহী যে কোরআন বুঝবেন। দেখেন এখানে কোরআন বোঝার জন্য আমরা আসছি, বুঝতে পেরেছেন? এই জন্য যদি এত উৎসাহী হয়ে থাকেন আপনারা, তাহলে আপনাদের ভাবভঙ্গি বুঝলেই বোঝা যাবে আসলে শিখতে চায়, আসলে চিন্তা করতে চায়। আচ্ছা বলেন দেখি,
আচ্ছা, তাহলে আমরা এখানে বলবো যে এটা তো আপনাদের অ্যাডভান্স লেভেল হয়ে যায়, এটা অবশ্য পড়িয়েছি, বাট একটু পরে আপনাদেরকে বলি আমি স্লাইড এখন আপাতত সরিয়ে দিচ্ছি। আচ্ছা, বাংলা কথা বলি, বাংলা কথা বলি। এখানে বাংলা কথা বলতেছি। ওই যে সবার মাইক গুলি বন্ধ করে দিয়ে উস্তাদ, সবাই কথা বলে, বাসার কথাবার্তা শোনা যায়, পড়াতে ডিস্টার্ব হয়, শোনা যায় না, পড়া মিউট থাকতে বলে দেন উস্তাদ সবাইকে। দাদা প্রাইভেসি দেখেন, এখানে সারা পৃথিবীর লোকজন এখানে আছে, এটা সব কিন্তু আমরা এখানে বাংলাদেশে বসে বসে কেউ বিমানবন্দরে বসে বসে শুনতেছি আমরা। এই জন্য প্লিজ প্রাইভেসি গুলো মেনটেন করেন। আচ্ছা, তারপর আমি মিট করে দিচ্ছি। আচ্ছা, আমাকে বলেন বাংলা কথা বলতেছি, এখানে এসিম কোনটা, ফেল কোনটা, হরফ কোনটা বলেন দেখি। বাংলা হচ্ছে ইসেম, কথা বলছি হচ্ছে ফেল, শব্দ ফেল, আর বলতেছে এটা হচ্ছে বাংলায় কথা বলছি। হ্যাঁ, বাংলায় লাই যেটা বাংলা হচ্ছে ইসম, বলতেছি হচ্ছে ফেল, আর কথা হচ্ছে কথা হচ্ছে ইসেম, বাংলা যুক্ত হয়েছে সেটা বোধহয় হার্ফ হবে। বলছি এটা হচ্ছে ফেল। কথা বলতেছি দুইটা মিলে একটা শব্দ, ঠিক আছে? কথা বলতেছি, কথা বলতেছি, কথা কি বলতেছি, শুধু কথা, কথা বলতেছি দুইটা মিলে একটা শব্দ, বুঝতে পারছেন? আর কথা যেখানে হলো বাংলা এসিম, কথা বলতেছি এটা ফেল, এখানে হরফ নাই, কথা বুঝতে পারলেন? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এসিম কোনটা, ফেল কোনটা, হরফ কোনটা? এটা বলবেন হচ্ছে আমাদের খানম আপা, না ছানা খানম, SHANA। জি খান সাহেব বলেন। আনমিউট হয়ে যান। বা নাবিল আপা বলেন। মনজুর আপা কি বলেন? নবী হচ্ছে ইসেম, আর বলেছেন এটা হচ্ছে, এটাই ইসেম মনে হয়। বলেছেন বলতে কি অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোন একটা বোঝাচ্ছে? বলেছেন জি জি অতীত, তাহলে ফেল এটা। জি জি ফেল। আদেশ করেছেন, আল্লাহ আদেশ করেন, করেছেনই বলেন, করেছেন, সেটাও ফেল হবে। ইসম কোনটা, ফেল কোনটা, হরফ কোনটা বলেন? আদেশ, আদেশটা হচ্ছে আপনার ইসম হবে, আর ফেলটা হবে আপনি করেছেন, এটা হবে আপনার ফেল। আদেশ করেছেন একটা শব্দ, বুঝতে পেরেছেন? আদেশ করেছেন একটা শব্দ, দুই শব্দ বানান না। আল্লাহ হলো ইসিম, আল্লাহ ইসিম, গুড। আচ্ছা, আল্লাহ বলছেন, আমি মনে করছি না। আদেশ আদেশ হরফ বানান না, আল্লাহ শব্দটা এখানে ইসেম, আর আদেশ করেছেন এটা ফেল। আদেশ করেছেন ভাই, আদেশ করেছেন, আদেশ তো মারিয়াতে হবে, আদেশ করেছেন ফেল এটা। আচ্ছা জি, আদেশ করেছেন হচ্ছে ফেল। আচ্ছা খেয়াল করেন, আমি শুনেন, আমি মসজিদ থেকে এসেছি, আরবি কি হবে? এটা কি এসে কোনটা, ফেল কোনটা, হরফ কোনটা? মসজিদটা ইসেম, মসজিদ থেকে এসেছে এটা ইসেম, আর এটা ফেল। থেকে বলেন এসেছি, ইসিম তো মসজিদ, আমিও ইসিম, আমি মসজিদ থেকে এসেছি, মসজিদটা ইসেম, আমি এসেছি এটা ফেল। গুড জব। আর হরফ কোনটা? এখানে হরফ নাই, হরফ নাই, মসজিদ থেকে এসে, মসজিদ থেকে, থেকেটা, হ্যাঁ থেকে, মিম থেকে। তাবাসসুম, তাবাসসুম পাইনি আমাদের তাফসীর ক্লাসে আসেন, তাবাসসুম উনি না অন্য কেউ?
তাবাসসুম আপা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তাফসীর কখন হয়? আমি হচ্ছে নিউ, আমি ইলমান নাফিয়া ওই ওখানে লিংক পাইছি, ওখান দিয়ে আর কি আমি ঢুকছি একটু শোনার জন্য। ওয়েলকাম। আমাদের একজন তাবাসসুম আপা আছে তো সেজন্য জিজ্ঞাসা করলাম, নো প্রবলেম। আচ্ছা জি, খেয়াল। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি দোয়া সাহেব। করেন জন্য। জি অবশ্যই আপা, থাকেন ইনশাআল্লাহ, লেগে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন। তারপর আছেন হলো সোহানা মাহমুদ আপা। সোহাম জি স্যার। আচ্ছা আচ্ছা, আমার ঠান্ডা লেগেছে। আরবি ইসম কোনটা, ফেল কোনটা, হরফ কোনটা? আমার হচ্ছে আমার হচ্ছে ইসম, ঠান্ডা হচ্ছে ইসম, আর হচ্ছে লেগেছে এটা হচ্ছে ফিল। ঠান্ডা লেগেছে হচ্ছে ফিল মেবি, আর আমার হচ্ছে এসিম। গুড জব, মাশাআল্লাহ, খুবই চমৎকার। আচ্ছা তাহলে আমাদের কাছে মোটামুটি এটা ক্লিয়ার, এসিম ফেল হরফ, তাই না? এসিম ফেল হরফ ক্লিয়ার না আমাদের কাছে? জি স্যার জি। আর কেউ যদি বলেন যে ক্লিয়ার না, আমি প্লিজ আমি আবারও বলবো, বাট আমাকে একটু বলেন প্লিজ, কার ক্লিয়ার না? আচ্ছা, ফেল মানে ওটা সময়ের কথা থাকে, সময়ের একটা ইয়া থাকে। আর ইসম হচ্ছে মানে আপনার ওই যে, আমি আবারও সংজ্ঞাটা বলছি, খেয়াল করেন। যে কোনো শব্দ, আপনি গ্রামারের মাথা ফেলে দেন মাথা থেকে, গ্রামার পড়াইতেছেন, নর্মালি বাংলায় কথা বলতেছেন। যে কোনো শব্দ মুখ দিয়ে বের হয়ে পড়ছে, মানে আপনি আমাকে কোনো একটা কথা বলছেন, যে কোনো শব্দ যে যার অর্থটা বলার সাথে সাথে বুঝে আসে, আর যে কথা বললে আমি সেটা বুঝি, সে কি কথাটা বললাম, বুঝতে পেরেছেন? সেটা সেই কথার মধ্যে হয়তো বা অর্থ শব্দ মেনশন, সময় মেনশন করা যাবে। সময় বলতে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সময় মেনশন করা থাকলে সেটা হবে ফেল, আর সময় মেনশন না করা থাকলে সেটা হবে এসি। যে কোনো কথা, যে কোনো শব্দ বললেন, কি মনে করেন যে আতাফল, বা বললেন কাশি দেওয়া, বুঝতে পেরেছেন? কাশি দেওয়া, যে কোনো শব্দ আপনি মুখ দিয়ে উচ্চারণ করেন, সেটা যদি বলার সাথে সাথে অর্থ বুঝে আসে, তাহলে খেয়াল করবেন অর্থ বুঝে আসার পর সেটার মধ্যে সময় মেনশন করা আছে কি নাই। সময় মেনশন করা থাকলে সেটা ফেল, সময় মেনশন করা নেই তো সেটা এসি। আর যদি শব্দরা অর্থ প্রকাশ করতে পারে না, বলার সাথে সাথে বুঝে আসেনি, যেমন হতে, কি বুঝলাম হতে মানে কি, মানে হতে শব্দটা আমাকে ক্লিয়ার করে। হতে মানে কি ফ্রম, কিন্তু ঘটনা যে হতে কেন ব্যবহার করে শব্দটা, হতে কোনো মিনিং ক্লিয়ার না, এটা কোনো মেসেজ পাওয়া যায় না এখান থেকে, তাহলে সেটা হচ্ছে কি হরফ। এটা সবসময় মাথায় রাখবেন। এই হরফটাকে ইংলিশে বলি প্রিপজিশন, যেটাকে বলা হয় হরফ বলতে কি, সেটা প্রিপজিশন, পার্টিকেল যেটাকে বলি, দ্যাট ইজ প্রিপজিশন। অর্থাৎ যে অক্ষরের মিনিং আছে, কিন্তু সেই মিনিংটা শব্দের বাক্যের মধ্যে ব্যবহার না করলে মিনিং মিনিংলেস হয়ে যায়। মিনিংটা কি থাকে, মিনিং থাকে না, মিনিংলেস হয়ে যায়। বাক্যের মধ্যে ব্যবহার শুধু বাক্যকে জয়েন্টার, বাক্যের মধ্যে জয়েন্টার হিসেবে আসে এবং অর্থকে জয়েন করে দেওয়ার জন্য আসে, যেমন থেকে, হতে, পর্যন্ত, মধ্যে ইত্যাদি। এই শব্দগুলো শুধুই আসে দুই শব্দের মধ্যে জয়েন করার জন্য এবং অর্থকে সৌন্দর্য বা অর্থকে মিলানোর জন্য। আচ্ছা, এই হলো কি। তারপর আমরা এসিমে কয়েকটা আলামত পড়েছিলাম, মনে আছে? কি আলামত গুলো বলেন দেখি। শব্দের শুরুতে আলিফ লাম থাকবে, একদম রাফলি পড়তে পারলাম, বলছিলাম না বুঝতে পারি। সবাইকে জিনিসের নাম কাজ করতে লাগে, সংখ্যাবাচক শব্দ, যত প্রকার সর্বনাম আছে, তবে কোন শব্দের শব্দের শেষে দুই পেশ থাকবে, শব্দের শেষে। আরেকটা জয়েন করে দেন, যেহেতু আপনারা এত অ্যাডভান্স লেভেলে পড়তেছেন, সেক্ষেত্রে আপনি আরেকটা জয়েন করে দেন। শব্দের শেষে, শব্দের শেষে গোলতা, শব্দের গুণবাচক শব্দ, দেখেন গ্রামারটাকে, কথা শুনে, গ্রামারটাকে কখনো গ্রামার গ্রামার আমরা এ পর্যন্ত যারাই আসছি এখানে বিভিন্ন জায়গায় যেহেতু ইয়ে খেয়ে চিন্তা ভাবনা করে আসছে, হাই গ্রামার না জানি কি গ্রামার। আমি বলি মাথা থেকে গ্রামার নাথিং, গ্রামার
কথা বলতেছে আচ্ছা গ্রামার কিন্তু আপনি এরকম ভাবে ওস্তাদ জি আপনি সবাইকে মিউট করে দেন, পরে যাকে কোশ্চেন করবেন উনি খুলবে আর কি, ওনাকে ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা আর 9 নম্বর একটা দিলাম এটা আপনারা জানেন, বহুবচন দ্বিবচন বহুবচন করে দেয়। এবং আনে বা শব্দের শেষে আনে, এটাও জয়েন করে দেন, তাদেরকে বলবেন যে না স্যার এখানে তো আনে হয়নি। আনে, আইনে, উনাইনাও তো আসবে, ছেড়ে লিখে দিচ্ছে এখানে। এটা তো তানবিন শব্দের দ্বিবচন কি, এক বচন থেকে দ্বিবচনের বহুবচনই কি, একটা শব্দ যদি এসিম দিতে এক বচন হয়, মানে একটা শব্দ এক বচন, অফকোর্স তার দ্বিবচন বহুবচন কি এসিমই থাকবে। কোন এসিমের এক বচন যদি এসিম হয় তার দ্বিবচন বহুবচন এসিম হবে, এটা ফেল বা হরফ হয়ে যাবে না। এই জন্য যাওয়ার দরকার নেই, তারপরে দিয়ে দিচ্ছি যাতে করে কেউ বলতে না পারে স্যার না এটা তো এসিম না, এটা উনাইনা আসছে। বুঝতে পারছেন? এসিমের দ্বিবচন তো ফেল আর হয়ে যাবে না, তাই না? এসিম তো এসিমই থাকবে। মানুষের সন্তান সে তো মানুষই হবে, ঠিক আছে? মানুষ সে তো অন্য পাখি হয়ে টিয়া পাখি হয়ে যাবে না, বড় হলে সে তো হাতি হয়ে যাবে না। বুঝতে পারছেন? সে মানুষই থাকবে। একটা হাতির সন্তান সে হাতি হবে, সে কি হবে? মানুষ হয়ে যাবে না। যেমন আমাদের সুকল স্কলার জনাব এটাকে বলা হয় প্লেজারিজমের যে উনি উস্তাদ, ইন্টারন্যাশনাল প্লেজারিজমে যে স্বীকৃতি পেয়েছেন আমাদের সুকল স্কলার জাফর ইকবাল সাহেব, উনি বলেন যে বানর থেকে কি হয়েছে মানুষ হচ্ছে। তো ভাই বানর থেকে মানুষের পৃথিবীর ইতিহাস পাল্টে যাবে, এই এসিমের নাউন আর নাউন থাকবে না, তো নাউন আর বার্বের মধ্যে কি পিটাপিটি শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন? এসিমের জানুয়ারি করে জানুয়ারি হবে, ওই কুখে হবে না, ওই মানুষ আর হবে না। এই বানর থেকে মানুষ হবে না, বানর বানরের থেকে যাবে। কথা বুঝতে পারছেন? ওনা বা ইনা হয়ে যাও, তাদের খেয়াল করেন। তো এইগুলো আমাদের এসিমের আলামত। এগুলো আমরা বলেছিলাম যে কোনো একটা শব্দ আমরা চিনি না, অর্থ জানি না, সেটা এসিম না ফেল। তো বললাম যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত হওয়ার থেকে একভাবে অর্থ প্রকাশ করতে পারে। তো আমি তো যখন শব্দ আরবি শব্দ চিনতেছি না, তো আমি কিভাবে বুঝবো এটা অর্থ কি হবে এটা? কিন্তু আমরা বলছিলাম এছাড়া অর্থ না বুঝলেও আমরা বুঝতে পারবো এসিম কোনটা। সেটা কি বলেছিলাম? যে কোনো একটা জিনিসের নাম, হাবিব, শফিক, ফাতেমা, আয়েশা, খাদিজা, যত নাম আছে পৃথিবীতে, মুসলমানের হোক নন মুসলিম হোক, মানুষের হোক পশুর হোক, জিনিসপত্র হোক, থিংস, অ্যানিমাল, এটবার যত প্রকার নাম আছে পৃথিবীতে সবই কি এসিম। আর যত আল যুক্ত শব্দ আছে, যত তানমিন যুক্ত শব্দ আছে, যত কোলতা যুক্ত শব্দ আছে, যত গুণবাচক শব্দ আছে, লাল সাদা কালো ভালো মন্দ, যত সংখ্যাবাচক শব্দ আছে, যত প্রকার প্রণয়ন আছে, আমি তুমি সে আমার তোমার তার, এটা ওইটা, এইগুলো ওইগুলো, যে যারা, এই সবই কি সর্বনাম। এছাড়া কোন শব্দের নিচে জের আসলে এবং শব্দের শেষে আনে আইনে ওনা বা ইনা যোগ হলে এগুলো হচ্ছে কি এসিম। এই বড় ধরে কি আমাদের কত ক্লাসে পড়া, রিপিট করে নিলাম। এখন আমরা নতুন পড়া বলবো। তাহলে সব আমরা এসিম চিনতে পেরেছি, তাই না? কেউ কেউ আছেন এসিম চিনেন না, নাউন চিনেন না, কেউ আছেন? মোটামুটি চিনছি হুজুর, ইনশাআল্লাহ বুঝতে পেরেছি। আমাদের প্রতি ক্লাসটা প্রতিদিন রিপিট হবে, বুঝছেন? আমাদের 20টা ক্লাস রিপিট হবে। বলেন ফাতেমা কি বলতে যাচ্ছেন? আনমিউট হন, আপনি মিউট হয়ে আছেন। উস্তাদ জি লাস্টের যে শব্দটা লেখেন শব্দের শেষে আনাইনে গুলতা আনাইনে করতে দেন আরেকটা বার করবেন। যত প্রকার গুলতা আছে সব স্ত্রীবাচক বলেন, এবং সবই এসিম। যত প্রকার গুলতা আছে সবই কি এসিম বলেন। আর কোনো প্রশ্ন? যে উস্তাদ এই যে গুলতাটা যে এটাকে বহুবচন করার সময় এখানে গুলতার পরে বলা হয়, গুলতাকে বাদ দিয়ে তারপর আলী, তারপর
হচ্ছে লম্বাতা আসবে। ওটা বহুবচন করার নিয়ম, বলতা ফেলে দিয়ে আলিফ লম্বাতা যোগ করতে হয়। বললাম যে দ্বিবচনের ক্ষেত্রে যে আনি বা আইনি, দ্বিবচনের ক্ষেত্রে আচ্ছা খেয়াল করেন, কোন একটা শব্দের এক বচন, বললাম কি কোন একটা শব্দের এক বচন যদি এসিম হয় তার দ্বিবচন বহুবচন এসিম হবে। বুঝতে পেরেছেন? কোন একটা শব্দের এক বচন হলে এসিম, তার দ্বিবচন বহুবচন কি এসিমই থাকবে, ফেল আর হরফ হয়ে যাবে না। আচ্ছা তাহলে আমরা মোটামুটি এসিম চিনতে পেরেছি। এখন আসেন এসি এর মধ্যে কিছু ক্যাটাগরি আছে। এসি এর মধ্যে কি আছে? কিছু ক্যাটাগরি আছে, কিছু প্রকার আছে। বলতেন স্যার কেমন প্রকার? এসি এর অনেক প্রকার আছে, যেটা আপনারা জানেন। আমি শুধু আপনাদের স্মরণ করে দেবো, আমি কোনো গ্রামার পড়াচ্ছি না, এখন গ্রামার এখন পড়াচ্ছি না। এসিম এর কয়েকটা ক্যাটাগরি আছে, এটা বললে সাথে সাথে বলতে পারবেন হ্যাঁ ঠিক আছে, তার কথা ঠিক আছে। বুঝতে পেরেছেন? যেমন ধরেন কিছু আছে বস্তুবাচক এসিম। বস্তুবাচক মানে কি? বস্তুবাচক ভাই যারা দুই চোখে দেখি, যা ধরা যায়, যা অনুধাবন করা যায়, সেটা হলো এসিম। তাহলে এসিমের প্রথম প্রকার হলো বস্তুবাচক এসিম। বস্তুবাচক কি? দুই চোখে যা কিছু দেখা যায়, যত প্রকার জিনিস আছে পৃথিবীর সব বস্তুবাচক, যা দেখতে পারি, যা স্পর্শ করতে পারি আমরা, যা চাকতে পারি। বুঝতে পারছেন? দিজ আর এসিম। তাহলে যত প্রকার এসিম আছে, আচ্ছা তাহলে এসিমের কয়েকটা প্রকার। এক নম্বর হলো বস্তুবাচক। মনে রাখবেন বস্তুবাচক মানে কি? বস্তু, বস্তু কি জিনিস এটা যদি বলতেছেন তাহলে বলবো যা ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা, দেখা যায়, স্পর্শ করা যায়, যা বোঝা যায়, এটা হলো কি এক প্রকার এসিম। আরেকটা হচ্ছে ধরা যায় না, দেখা যায় না, বুঝতে পারছেন? স্পর্শ করা যায় না, আরেক প্রকার এসিম। বলতে পারছেন এমন জানোয়ার দুনিয়াতে কোনটা আছে যারা দেখা যায় না, ধরা যায় না, সেটা আছে পৃথিবীতে আছে? চিন্তা করো, চিন্তা ধরা যায়? চিন্তা, ঘুম ধরা যায়, পড়া ধরা যায়, খাওয়া ধরা যায়, খাদ্য থাকে দেখা যায়, কিন্তু খাওয়াটা কেউ দেখা যায় না, ধরা যায় না। কে খাচ্ছে সে খাদ্যকে দেখা যায়, খাদ্যকে দেখা যায়, কিন্তু খাওয়া জিনিসটাকে ধরা যায় না, স্পর্শ করা যায় না। বলা, কথা বলা, আপনি কথা বলতে, কথাটা কি সেটা একটা ওজন আছে কথা, কিন্তু কথা জিনিসটা তো ধরতে পারবেন না আপনি। ঘুম জিনিসটাকে ধরতে পারবেন আপনি। তাহলে কিছু এসিম আছে যা বস্তুবাচক, আর কিছু এসিম আছে যা অবস্তুবাচক, যার বাস্তব কোনো রূপ নেই। আদেশ, আদেশটা কি? আদেশ ধরা যায় না আদেশ জিনিসটাকে। তাহলে কিছু ইসিম আছে যারা বস্তুবাচক, আর কিছু ইসিম আছে যা বস্তুবাচক না, অবস্তুবাচক, যা ধরা যায় না, স্পর্শ করা যায় না, দেখা যায় না। তাহলে ইসিম কয় প্রকার বললাম? এখানে দুই প্রকার বললাম। এক নম্বর কি বললাম? বস্তুবাচক এসিম। এক নম্বর বস্তুবাচক, থিংস। থিংস, হোয়াট ইজ থিংস? আপনি যা কিছু পৃথিবীতে দেখতেছেন, ধরতে পারতেছেন বা ধরা যায়, ওয়াচেবল, টাচেবল, দিজ আর এসিমস। বুঝতে পেরেছেন? সেটা এসিম একটা প্রকার। একটা হলো যে ধরা যায় না, স্পর্শ করা, দেখা যায় না, এসিমের দ্বিতীয় নম্বর প্রকার। আর এসিমের আরেকটি প্রকার হলো যেটা গুণবাচক জিনিস, গুণবাচক শব্দ, সেটাও এসিম। গুণবাচক জিনিসটা কাকে বলে? যার অপোজিট শব্দ আছে, যার কি আছে অপোজিট শব্দ। ভালো, এর অপোজিট শব্দ কি? মন্দ, সুন্দর, সত্য, অসত্য, মিথ্যা, মুসলিম, মুসলিম, অমুসলিম, অমুসলিম, অমুসলিম। আচ্ছা, সাদা, কালো, লাল, লাল, সাদা বা নীল, সাদা, whatever। তো যে শব্দের অপোজিট শব্দ আছে, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। অপোজিট লিঙ্গ না, যেমন পুরুষ, মহিলা, এটা হলো লিঙ্গ, অপোজিট শব্দ না এটা। তো যে শব্দের অপোজিট শব্দ আছে, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। সেটা হচ্ছে কি? গুণ বা সিফত, সেটা হলো কি? বিশেষণ। বুঝতে পেরেছেন? তাহলে যে শব্দের অপোজিট শব্দ আছে, দ্যাট ইজ এসিম। তাহলে এসিম তিন প্রকার। এক নম্বরে হলো বস্তুবাচক, দুই নম্বরে অবস্তুবাচক, তিন নম্বরে গুণবাচক। বলেন এসিম কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার। তিন প্রকার।
বলেন কি কি? বস্তুবাচক ইসিম, বস্তুবাচক যেটা অবস্তুবাচক আর গুণবাচক। বস্তুবাচক, গুণবাচক, অবস্তুবাচক। বস্তুবাচক হচ্ছে যা ধরা যায়, আর অবস্তুবাচক হচ্ছে যা ধরা যায় না, আর গুণবাচক হচ্ছে আপনার যার অপোজিট শব্দ আছে আর কি। বলেন একটু মুখস্থ করেন প্লিজ, সাথে সাথে এগুলো সাথে সাথে মুখস্থ করে ফেলেন, এগুলো জন্য আরেকদিনের জন্য ওয়েট করেন না প্লিজ, দেখতে আসে পরে শিখবেন, এই কাজটা কখনো করেন। এর সাথে বস্তুবাচক অবস্তুবাচক, বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। এসব 3 প্রকার: বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। 3 প্রকার: বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। গুণবাচক, বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। প্লিজ, এটা কি খুব কঠিন মনে হইতেছে বলেন তো? এটা কিন্তু বাংলা, তো আমি গ্রামার পড়াচ্ছি না এখন, এটা বাংলা শব্দ। এসিম 3 প্রকার, বিশেষ্য 3 প্রকার, নাউন 3 প্রকার। বস্তুবাচক যা দুই চোখে দেখি, তা ধরা যায়, বোঝা যায়। আর গুলো অবস্তুবাচক, ধরা যায় না, দেখা যায় না। আর গুলো গুণবাচক, ভালো মন্দ, সাদা কালা। কথা বুঝতে পেরেছেন? চিন্তা করে স্যার এটা কি পড়াইতেছে, এটা গ্রামারের। হ্যাঁ, এটার মধ্যে একটু কথা আছে, সামনে গেলে বুঝতে পারবে। ছোটখাটো বিষয়গুলো আমরা ভূমিকার মধ্যে আনতেছি, সামনে গেলে এইখানে আপনাদের আর প্যারা নিতে হবে না। গ্রামার বুঝবো, ঠাস করে বুঝে যাবেন। গ্রামার বললাম না, আমি যে এখন বলি আপনি এখনই গ্রামার বুঝে যাবেন, বাট ওইটা আপনি 2 কদম আগাতে পারবেন না। 2 কদম আপনি কি ওই একটু আগাবেন, তারপর আগাতে পারবেন। এই জন্য যদি বেসিক জিনিসগুলো ভিত্তি তৈরি করতেছি, এরপর আপনি যত প্রেশার দেন না কেন, একদম ক্লিয়ার হবে আপনার কাছে। তাহলে এসিম কয় প্রকার বললাম? 3 প্রকার। 3 প্রকার। 3 প্রকার: বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। এটা আপনারা সবাই বলেন, সবাই এভরিওয়ান মিউট আনমিউট করে বলেন, আপনি আনমিউট করে বলেন প্লিজ, 3 বার করে বলেন। বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। এসব 3 প্রকার: বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। এসিম 3 প্রকার: বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। বলেন। এসব 3 প্রকার: বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। আচ্ছা, রাশিদুর রহমান বলেন দেখি, জানেন আপাতত, জানেন কিনা তারপরে বলেন। এসিম 3 প্রকার: বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। নীলুফা বলেন। কি বলবো? কি বলবো? এসিম 3 প্রকার: বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। এসিম 3 প্রকার: বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। এখানে একটা কথা বলি, দেখেন, যা দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়, আর অবস্তুবাচক যায় না, আর গুণবাচক হইল যার অপোজিট। আমাকে কথা বলেন, সবাই খেয়াল করেন, সবাই কথাটা খেয়াল করবেন যে বুদ্ধিমান, বুদ্ধিমতী 2 শব্দের মধ্যে পার্থক্য কি বলেন তো? মহিলাদের ক্ষেত্রে ফেমিনাইন, স্ত্রীবাচক, তাই না? বুদ্ধিমান শব্দ কি পুরুষবাচক শব্দ, আর বুদ্ধিমতী মহিলা, স্ত্রীবাচক। কোন মহিলার ক্ষেত্রে যদি বলি বুদ্ধিমান, এটা কি মানুষ হাসবে না? কি বলে, কার সাথে? সুন্দর আর সুন্দর, সুন্দরী, এর মধ্যে বলেন তো কি পার্থক্য? এটাও একটা পুরুষবাচক, আর সুন্দরী হলো মহিলাবাচক। মহিলাবাচক। তো আরবিতে, বাংলা বা ইংলিশে এই লিঙ্গটা অর্থাৎ শব্দের মধ্যে পুল্লিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ আছে আরবিতে, আর সব ভাষায় আছে। তবে আরবিতে প্রত্যেকটা শব্দ, আরবিতে যত শব্দ আছে 2 ভাগে বিভক্ত। যত শব্দ আছে আরবিতে 2 ভাগে বিভক্ত, অর্ধেক পুরুষবাচক, অর্ধেক স্ত্রীবাচক। এর আলামত আছে, সামনে পড়বো আমরা। একটা কথা মাথায় রাখেন। দ্বিতীয়ত হলো যে বচন তো সবাই চিনি যায় না, এক বচন, বহুবচন। আরবিতে বচন 1 বচন, 2 বচন, বহুবচন, যেটাকে ইংলিশে বলি নাম্বার। ঠিক আছে? সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল। আরবিতে 3টা। এমনি জানি সিঙ্গুলার, প্লুরাল, মূলত 3টা, একবার সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল। কথা বুঝতে পেরেছেন? 1 বচন, 2 বচন, বহুবচন।
আচ্ছা আচ্ছা, এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে বচন কয়টা? 3টা। এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে যে কোনো শব্দ হয়তো এক বচন হবে, নয় দ্বিবচন হবে, নয় বহুবচন হবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে বাস এই দুইটা মনে রাখেন আপাতত, একটা মিনিট। আচ্ছা, দুইটা মনে রাখেন। তাহলে বচন কয়বার বললাম? এক বচন, দ্বিবচন, বহুবচন। বা লিঙ্গ কয়টা বললাম? আরবিতে তৃতীয় লিঙ্গ বলতে কোনো লিঙ্গ নেই। বাংলায় আছে, ইংলিশ আছে, ফিমেল বলে ইংলিশে তৃতীয় লিঙ্গ। আরবিতে ইংলিশে লিঙ্গ 3টা, মেল, ফিমেল, ফিমেল। বুঝতে পেরেছেন? আর বাংলায় বলে এটা কমন লিঙ্গ। বুঝতে পেরেছেন? আরো লিঙ্গ 2-3টা বানায় বাংলাতে, যারা মূলত লিঙ্গ 2টাই। আরবিতে লিঙ্গ তৃতীয় কোনো লিঙ্গ বলতে কোনো লিঙ্গ নেই। বুঝতে পেরেছেন? পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। এখন কথা খেয়াল করবেন, আমার কথাটা এখন খুব গুরুত্বের সাথে খেয়াল করবেন। বস্তুবাচক এসিম, এসিম 3 প্রকার: বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। এই বস্তুবাচক এসিম এর লিঙ্গ কখনো পরিবর্তন হয় না, এর সংখ্যা পরিবর্তন হয়। বস্তুবাচক ইসিমের লিঙ্গ কখনো পরিবর্তন হয় না। এর মানে কি? এর মানে হলো যারা পুরুষবাচক আছে কিয়ামত পর্যন্ত এবং কিয়ামতের পরেও সেটা পুরুষবাচক থাকবে, এটা কখনো স্ত্রীবাচক হবে না। তাহলে যেটা পুরুষবাচক ওটা কিয়ামত পর্যন্ত পুরুষবাচক থাকবে, ওটা কোনো স্ত্রীবাচক হবে না। অর্থাৎ আপনি চাইলে ওটা স্ত্রীবাচক করতে পারবেন না। আর যারা স্ত্রীবাচক ওটা চাইলেও আপনি পুরুষবাচক করতে পারবেন না। বুঝতে পেরেছেন? ওটা চাইলেও আপনি পুনর্বাচক করতে পারবেন না। আচ্ছা, তাহলে বস্তুবাচক এসিমের লিঙ্গ পরিবর্তন হয় না, কিন্তু সংখ্যা পরিবর্তন হয়। অর্থাৎ যারা পূর্ববাচক শব্দ এর সংখ্যা পরিবর্তন, যেরকম ভাবে দেখেন কলম, এই কলম শব্দ আরবিতে পূর্ববাচক, এর কোন স্ত্রীবাচক নাই। কলমের কোন স্ত্রীবাচক নেই। কলম শব্দটা, শব্দ কলমটা বাস্তবে স্ত্রীবাচক কিনা মিথ্যা সেটা ভিন্ন কথা। শব্দ কলমটা কফ লাম মিম কলমুন শব্দের পূর্ববাচক, এই কোন স্ত্রীবাচক নাই। এখানে যদি আপনি স্ত্রীবাচক সাধারণত গোলতা লাগালে স্ত্রীবাচক হয়, কিন্তু এই শব্দের মধ্যে গোলতা আপনি 10টা লাগান, কিন্তু শব্দ এত স্ত্রীবাচক হবে না। এটা কথা বুঝতে পেরেছেন? যেটা স্ত্রীবাচক সেটা স্ত্রীবাচকই থাকবে, এটা কখনো পুরুষবাচক হবে না। যেমন জান্নাতুন শব্দ স্ত্রীবাচক, এখান থেকে আপনি বলেন না এটা পুরুষবাচক বানাবো, কি গোলতা ফেলে দিলাম, তাহলে এই শব্দ আর টিকবে না। জান্নুন হবে, জান্নুন বললে জান্নাত বোঝাবেন। এরকম কলামুন শব্দ হলে কি কলম, এখানে যদি গোলতা লাগে আপনি কলামাতুন বলবেন, তাহলে শব্দ টিকবে না, তো কলম বোঝাবেন, অন্য কিছু বোঝাবে হয়তো। তাহলে বস্তুবাচক ইসিমের লিঙ্গ পরিবর্তন হয় না, কিন্তু সংখ্যা পরিবর্তন। যেমন কলম, 2টা কলম, 3টা কলম, হাজার হাজার কলম, কোটি কোটি কলম, এর সংখ্যা পরিবর্তন হয়, বচন পরিবর্তন হবে, বাট এর লিঙ্গ পরিবর্তন হবে না। বুঝতে পারছেন? কলম কখনোই কলম এটা কি স্ত্রীবাচক শব্দ নাই, এর কোন স্ত্রীবাচক শব্দ নেই। তাহলে বস্তুবাচক শব্দে কি হয় না? এর লিঙ্গ পরিবর্তন হয় না, কিন্তু সংখ্যা পরিবর্তন হয়। কি বললাম? বস্তুবাচক হলো ইসমের কোনোদিন লিঙ্গ পরিবর্তন হয় না, কিন্তু সংখ্যা পরিবর্তন হয়। বস্তুবাচক ইসমের লিঙ্গ পরিবর্তন হয় না, এর সংখ্যা পরিবর্তন অর্থাৎ বচন পরিবর্তন হয়। যেমন 2টা কলম, 10টা কলম, হাজার হাজার কলম, কোটি কোটি কলম, এর পরিবর্তন হচ্ছে সংখ্যা, কিন্তু লিঙ্গ কলম কলমই থাকবে। আর অবস্তুবাচক ইসম যেটা, তার বাস্তব কোনো রূপ নেই, এই লিঙ্গ পরিবর্তন হয় না, এর সংখ্যাও পরিবর্তন হয় না। যেমন একটা এক্সাম্পল দেন দেখি অবস্তুবাচক ইসম, যেরকম ঘুম। না, আমরা লিখবো কিভাবে মনে রাখার জন্য? আছি তো, খেয়াল করেন, আগে আমার কথা খেয়াল করেন। অবস্তুবাচক ইসম যেমন ঘুম, ঘুম এই ঘুম শব্দটা কি পুরুষবাচক বা স্ত্রীবাচক বলতে কোনো কিছু নাই। জি না। আর ঘুমকে পুরুষবাচক এমন বলতে এক স্ত্রীবাচক বানাবে কি? ঘুমি, ঘুমি বলতে কোনো শব্দ নাই। বুঝতে পারছেন? আর এর লিঙ্গ সংখ্যাও পরিবর্তন হয় না। কেউ কেউ বলে আমরা ঘুম সমূহ করে আসলাম, ঘুম সমূহ আসতেছে, কখন কেউ বলি আমরা এটা? জি না। কখন এই ঘুম সমূহ কখনো আমরা বলি না। তাহলে এই ঘুম বা চিন্তা, চিন্তা সমূহ করে আসতেছি, চিন্তা সমূহ করতেছি, কখনো হয় এরকম ভাবে বলি? বা চিন্তা শব্দটা পুরুষ চিন্তা, এটা মহিলা চিন্তা, এরকম চিন্তার মধ্যে কোনো পার্থক্য আছে বলেন? এটা পুরুষ চিন্তা, এটা মহিলা চিন্তা, এটা পুরুষ ঘুম, এটা মহিলা ঘুম, এরকম কোন পার্থক্য আজ পর্যন্ত দেখেছেন? এটা পুরুষ আদেশ, এটা মহিলা আদেশ,
এটা পুরুষ খাওয়া, এটা মহিলা খাওয়া, এটা পুরুষ সাহায্য, এটা মহিলা সাহায্য, একদম ত্রাণ দিছে, কারণ ত্রাণ পুরুষ এখানে কোনো ই নাই। তাহলে অবস্তুবাচক জিনিস যেটা তার বাস্তব কোনো কি নেই, তার বাস্তব কোনো রূপ নেই, এর লিঙ্গ পরিবর্তন হয় না, সংখ্যাও পরিবর্তন হয় না। আর বস্তুবাচক ইসিমের লিঙ্গ পরিবর্তন হয়, লিঙ্গ পরিবর্তন হয় না কিন্তু সংখ্যা পরিবর্তন হয়। তাহলে বস্তুবাচক আর অবস্তুবাচক মধ্যে কি পার্থক্য বললাম? বস্তুবাচক লিঙ্গ পরিবর্তন হয় না, সংখ্যা পরিবর্তন হয়। অবস্তুবাচক লিঙ্গ পরিবর্তন হয় না, সংখ্যা পরিবর্তন হয় না। আচ্ছা, আর গুণবাচক ইসিম এই মাঝখানটার অপোজিট, এর লিঙ্গ পরিবর্তন হয়, সংখ্যাও পরিবর্তন হয়। এর লিঙ্গ পরিবর্তন হয়, সংখ্যাও পরিবর্তন হয়। যেমন নাসিরুন মানে সাহায্যকারী। সাহায্যকারী কাকে বলে? সাহায্য করে। তাহলে সাহায্যকারী এর কি আছে? সাহায্যকারিনী আছে, মহিলাও সাহায্য করে, পুরুষ সাহায্য করে। তো মহিলা হলে সাহায্যকারিনী আর পুরুষ হলে কেউ সাহায্যকারী। তাহলে এর সংখ্যাও পরিবর্তন হয়। যেমন একজন সাহায্যকারী, দুজন সাহায্যকারী, তিনজন সাহায্যকারী, পুরুষ সাহায্যকারী, মহিলা সাহায্যকারী। তাহলে লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়। তাহলে বস্তুবাচক ইসিমের লিঙ্গ পরিবর্তন হয় না কিন্তু সংখ্যা পরিবর্তন হয়। অবস্তুবাচক ইসিম এর লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না, আর গুণবাচক ইসিমের লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়। এটা হয়তো বা দেখেন আমি আরবি কোনো কথা বলি নাই, না বাইরে থেকে কোনো কিছু কথা বলছি, এটা আপনারা জানেন আগে থেকে, শুধু আপনাদেরকে হয়তোবা এভাবে চিন্তা করেন নাই, বাট আজকে শুনলেন এটা, বুঝতে পারছেন? হয়তোবা এটা কিন্তু কোনো গ্রামার না, এরকম হয়তো আপনাদের এই বাংলা এই ভাষাগুলো হয়তো এভাবে চিন্তা করেন নাই আজ পর্যন্ত, বাট এটা আজকে শুনলাম, এটা নতুন কিছু না এটা। তাহলে বচন, আচ্ছা কি বললাম? বস্তুবাচক ইসিম যার লিঙ্গ পরিবর্তন হয় না কিন্তু সংখ্যা পরিবর্তন হয়। যেমন কলম, পুরুষ, পুরুষকে মহিলা করতে পারবেন না, পুরুষ পুরুষই থাকবেন। হয়তো বেশি বেশি সার্জারি করে আপনি কি করবেন, আপনি বানান জোর করে বানালে কি মহিলা বানাবেন আপনি, কিন্তু যতই বানান আপনি ওই তার ওই আসল কি হবে, কালা যে কালায় থাকবে। মাইকেল জ্যাকসন কি, মাইকেল জ্যাকসন বেশি বেশি যে আপা কাজ করে উনি কি মিউট করে কাজ করতে পারেন না? আমাদের শুনতে সমস্যা হয় তো। আচ্ছা খেয়াল করেন, তাহলে কি বললাম? বস্তুবাচক ইসিমের লিঙ্গ পরিবর্তন হয় না কিন্তু সংখ্যা পরিবর্তন হয়। অবস্তুবাচক ইসিমের লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না, আর গুণবাচক ইসিমের লিঙ্গ বচন সবই পরিবর্তন। যেমন একটা আমি একদম বলতে আপনাদেরকে, কলম শব্দ, কলম শব্দ আরবি হলো কলামুন, কলামুন, এর কোনো স্ত্রীবাচক নেই। কলামত করবেন এরকম শব্দ কেমন পর্যন্ত পাবেন না, কলামত কোন শব্দ নেই পৃথিবীতে, সুতরাং এটা কি রং। আচ্ছা তারপরে আসেন, তবে সংখ্যা পরিবর্তন হবে। যেমন দ্বিবচন করতে হলে কি করতে হয়? কলামানে, কলামাইনে, বুঝতে পারছেন? বা কলামুনা বা আকলামুন শব্দ বহুবচন। আচ্ছা তাহলে কলামুনের লিঙ্গ পরিবর্তন হয় কিন্তু সংখ্যা পরিবর্তন হয় কিন্তু লিঙ্গ পরিবর্তন হয়। 2 নম্বর আছেন অবস্তুবাচক ইসিম, যেরকম হবে কি ফিকরুন শব্দটা, ফিকরুন চিন্তা, এর কোনো স্ত্রীবাচক নেই, বুঝতে পারছেন? বহুবচন নেই, বুঝতে পারছেন? এর ফিকর চিন্তা শব্দটা আমরা রেকর্ডিং এটা তো দেখতেছি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা রেকর্ডিং দেখতে কিন্তু ফেসবুকে লাইভ চলতেছে, যাই হোক এখান থেকে নিয়ে নেওয়া যাবে, অসুবিধা নেই। রেকর্ডিং তারপর অন করে দিচ্ছি। আচ্ছা খেয়াল করেন, শুরু থেকে আবার একটু বলেন তাহলে। আচ্ছা তাহলে খেয়াল করেন যে আমরা বলতেছি এখন আমরা ইসিমের সঙ্গে পড়েছি, তাই না? ইসিম কাকে বলে? যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া এককভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে বলা হয় ইসিম। আর সেই অর্থের মধ্যে যদি সময় মেনশন করা থাকে তাকে বলা হয় ফেল। আর যদি শব্দের এককভাবে অর্থ প্রকাশ করতে না পারে তাকে বলা হয় হরফ। এর ইসিম, ফেল, হরফ। এখন আমরা ইসিম, ফেল, হরফের মধ্যে যে ইসিমটা আছে আমরা এই ইসিম সম্পর্কে একটু জানবো, যে ইসিমের প্রকার জানবো। ইসিম সাধারণত 3 প্রকার, ফেলও 3 প্রকার।
আর হরফের আরো কয়েকটা প্রকার আছে। তাহলে ইসিম 3 প্রকার। একটা হলো বস্তুবাচক ইসিম, যা ধরা যায়, স্পর্শ করা যায়, দেখা যায়, অনুভব করা যায়, তাকে বলা হয় কি বস্তুবাচক ইসিম। আরেকটা হলো অবস্তুবাচক ইসিম, যা ধরা যায় না, স্পর্শ করা যায় না এবং দেখা যায় না, সেটা অবস্তুবাচক ইসিম। আরেকটা হচ্ছে গুণবাচক ইসিম, যা ধরা যায়, যা গুণবাচক ইসিম মধ্যে যার অপোজিট শব্দ আছে, তাকে বলে গুণবাচক ইসিম। আচ্ছা, বস্তুবাচক ইসিম একটু আরবি নামটা বলে দিই যাতে করে আমাদের সুবিধা হয়। বস্তুবাচক ইসিমকে বলা হয় ইসমে জামিদ। কি বলে? ইসমে জামিদ। বস্তুবাচক ইসিমকে বলে ইসমে জামিদ। ইসম মানে ইসিম, আর জামিদ মানে কি বস্তু। জুমুদ থেকে শব্দরা, জামিদুন মানে কি বস্তুবাচক। তাহলে ইসমুন জামিদুন 1 নম্বরে। বস্তুবাচক ইসমে কি বলে? ইসমে জামিদ। আর অবস্তুবাচক ইসম যারা, তাকে বলা হয় ইসমে মাসদার। ইসমে মাসদার, ইসমুন মাসদার, ইসমে মাসদার বলে এটাকে। আর গুণবাচক ইসমকে বলা হয় ইসমে মুশতাক। ইসমুন মুশতাক। তাহলে বস্তুবাচক ইসম জামিদ, অবস্তুবাচক ইসম মাসদার, আর গুণবাচক ইসম জামিদ। জামিদ, মাসদার, মুশতাক। ইসমে জামিদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। কথা বুঝতে পেরেছেন? তাহলে বলেন দেখি, একটু সবাই একটু বলেন দেখি। ইসমে জামিদ, ইসমে মাসদার, ইসম 3 প্রকার। ইসমে জামিদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। ইসমে জামিদ, ইসমে মুশতাক। ইসমে মুশতাক, জামিদ বস্তুবাচক, ইসমে মাসদার, ইসমে মুশতাক গুণবাচক। বলেন প্লিজ, সবাই বলেন। ওইটা কি? এটা মুশতাক স্যার, এটা মুশতাক। ইসম 3 প্রকার। ইসমে জামিদ, ইসমে মাসদার, জামিদ বস্তুবাচক, ইসমে মাসদার অবস্তুবাচক, ইসমে জামিদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। মুশতাক ইসম 3 প্রকার। ইসমে জামিদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। আর ইসমে জামিদ হইল বস্তুবাচক, ইসমে মাসদার হইল অবস্তুবাচক, আর ইসমে মুশতাক হইল গুণবাচক। ইসমে জামিদ হইল কি গুণবাচক। জামিদ মুশতাক, বস্তুবাচক কাফা হয়, আর জামিদ লগি মুশতাক হইল গুণবাচক। বলেন ইসমে জামিদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। সবাই বলেন ইসমে জামিদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। বলেন ইসমে জামিদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। ইসমে জামিদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। মাসদার, ইসমে মাসদার, ইসমে জামিদ, ইসমে মাসদার, ইসমে জামিদ, মাসদার, ইসমে মুশতাক। জামিদ, ইসমে মাসদার, ইসমে মাসদার, ইসমে মুশতাক। ইসমে জামিদ, ইসমে মাসদার, ইসমে জামিদ, ইসমে মাসদার, মাসদার, ইসমে মুশতাক। জি, মুশতাক। ইসমে জামিদ বস্তুবাচক, জামিদ বস্তুবাচক, ইসমে মাসদার অবস্তুবাচক, ইসমে মুশতাক গুণবাচক। কথা বুঝতে পারছেন? জামিদ বলা ইসমে জামিদ দিল। খেয়াল করেন, আমি একটু কথা আবার একটু বলে আসি এখান থেকে, একটু খেয়াল করেন এখানে। আচ্ছা, ইসমের প্রকার পড়ছি, তাই না? ইসম কয় প্রকার বললাম? 3 প্রকার। কি কি? ইসমে জামিদ, জামিদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। জামিদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। জামিদ, মাসদার, মুশতাক। জামিদ, মাসদার, মুশতাক। জামিদ, মাসদার, মুশতাক। মাসদার, মুশতাক। জামিদ, মাসদার, মুশতাক। মাসদার, মাসদার, মুশতাক। ইসমে জামিদ,
মুশতাক। আচ্ছা আমি আপনাদের জিজ্ঞাসা করি, আলী আক্তার আপা বলেন, আলী আক্তার আপা। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ইসম প্রকার বলেন আপা, ইসম কয় প্রকার? 3 প্রকার। কি কি? ইসমে জামিল, ইসমে মাজদার আর ইসমে মুশতাক। জি। বস্তুবাচক হচ্ছে জামিল, আর অবস্থাবাচক হচ্ছে মাজদার, আর গুণবাচক হচ্ছে মুশতাক। গুণবাচক হলো কি মুশতাক, মানে তার মধ্যে গুণ আছে। আচ্ছা সুরিয়া নুরি আপা বলেন, নুরি সুমন আপা। इसमें से 3 প্রকার, इसमें জামিল, इसमें মাজদার, इसमें মুশতাক। इसमें জামিল হচ্ছে বস্তুবাচক, इसमें মাজদার হচ্ছে অবস্থাবাচক, इसमें মুশতাক হচ্ছে গুণবাচক। গুড জব মাশাআল্লাহ। আরেকজন আসেন স্যার আমি বলবো। ফরওয়ার্ড বলেন প্লিজ। इसमें जामे, इसमें मस्दर, इसमें मुस्ताक। বস্তুবাচক, অবস্থাবাচক, গুণবাচক। আচ্ছা ইসমে জামেদের লিঙ্গ পরিবর্তন হয় না, কিন্তু সংখ্যা পরিবর্তন হয়। সংখ্যা পরিবর্তন হয় প্রত্যেকটা জামেদের। আচ্ছা এর নাম্বার জেন্ডার, জামেদের নাম্বার পরিবর্তন হয় কিন্তু জেন্ডার পরিবর্তন হয় না। ইসলামের নাম্বার জেন্ডার কিছু পরিবর্তন হয় না, ইসলাম মুশতাকের নাম্বার জেন্ডার সবই পরিবর্তন হয়। কথা বুঝতে পারলেন নাকি নতুন কিছু শব্দ শুনলেন? নাম্বার তো চিনেন, বচন বা বচনের মধ্যে থাকেন তাকে, বুঝতে পেরেছেন? মুশতাক ইসমে জামেদ এর লিঙ্গ পরিবর্তন হয় না, কিন্তু সংখ্যা পরিবর্তন হয়। যেমন কলামুন, এটা কখনো কলামাতুন হবে না, বাট দ্বিবচন বহুবচন হবে। আচ্ছা আরেকটা হলো কি জান্নাতুন, জান্নাতুন কখনো পূর্ববাচক হবে না, সারা জীবন কি স্থির বাচকই থাকবে। মাজদার যেরকম চিন্তা, ঘুম, এই সম্বন্ধে নৌম আর নৌম, এই নৌম শব্দ কখনো নৌমানে হবে না, বুঝতে পারছেন? নৌমুনা হবে না কখনো, বা নৌমাতুন কখনো হবে না, নৌমাতুন কখনো হবে না। এটা কথা বুঝতে পারলেন? মুশতাকুন শব্দ হলো, মুশতাকুন শব্দ গুণবাচক, যেমন সাহায্যকারী, নাসিরুন, এর দ্বিবচন আছে নাসিরনে, নাসিরন, নাসিরইনে, বহুবচন আছে নাসিরুনা, নাসিরিনা, নাসিরুনা, নাসিরিনা। স্থিরবাচক আছে গোলতা লাগিয়ে দেন নাসিরুনের শেষে, নাসিরাতুন স্থিরবাচক, মহিলা সাহায্যকারী। কথা বুঝতে পারলেন সবাই? তাহলে ইসম কয় প্রকার বলেন দেখি? 3 প্রকার। জামেদ যার লিঙ্গ সংখ্যা পরিবর্তন হয় না। জামিদ, মাজদার, মুশতাক। মাজদার যার লিঙ্গ বচন কিছু পরিবর্তন হয় না, মুশতাক গুণবাচক আছে, এর লিঙ্গ বচন সেটার উভয়টাই পরিবর্তন হয়। আচ্ছা খেয়াল করুন, জামের সাথে লিঙ্গ পরিবর্তন হয় না, কথা খেয়াল করুন। লিঙ্গ পরিবর্তন হয় না মানে আল্লাহর পক্ষ থেকে শব্দরা এই পূর্ববাচক হিসেবে কি নাজিল হয়েছে। যে শব্দ স্থিরবাচক, ওই শব্দ আল্লাহর পক্ষ থেকে স্থিরবাচক হিসেবে নাজিল হয়েছে, ওটা কখনো পূর্ববাচক হবে না। ওটা কি রোজে আজল থেকেই একদম আলম আরওয়া থেকে বা একদম যেখান থেকে ল্যাঙ্গুয়েজ শুরু হয়েছে সেই যুগ থেকে কি হয়েছে, এটা স্থিরবাচক হিসেবে প্রসিদ্ধ এবং এটা পূর্ববাচক হিসেবে প্রসিদ্ধ। এটা একটু লিঙ্গ পরিবর্তন হবেই না, তবে সংখ্যা পরিবর্তন হয় এটা। আর মাজদার যেটা রুজে আজল থেকে, এটার লিঙ্গ পরিবর্তন হবে না, সংখ্যা পরিবর্তন হবে না, এই মাজদার। আর মুশতাক এটা হলো গুণবাচক ইসম। এখন একটু খেয়াল করেন, দুটো ইতিহাস খেয়াল করেন। এই জামেদ যারা কি একদম শুরু জমানা থেকে কি এটা এভাবেই হয়েছে, এটা পূর্ববাচক যারা সেটা পূর্ববাচকই, স্থিরবাচক যারা স্থিরবাচকই, এই জন্য লিঙ্গ পরিবর্তন হবে না। এটা কি কেউ এটা কি কোন শব্দের কারণে, যেমন আপনার একটা এটার নাম কি, যেমন একটা শব্দ কি কলম, কলম কেন বলা হয় কলমকে? যে কলম দিয়ে লেখা হয়, লেখার থেকে নাম রাখা হয়েছে কলম, না এরকম না। কলমকে সূত্রে কলমের নাম করে এই নাম রাখছে, এটা ওটা লেখক আর না লেখক, বুঝতে পারছেন? কলমের মধ্যে কলম আজকে লেখা লিখতেছে, কালকে কালি ফিরে গেছে, কালি শেষ হয়ে গেছে, লেখে না, এই জন্য তার নাম কলম থাকবে না? কলম নামক লেখা নামক গুণ তার মধ্যে থাক আর না থাক,
কোনো ম্যাটার না, কোনো কিছু যায় আসে না, সে হরহামেশা কি কলমই থাকবে। এটা যেমন একটা পুরুষ, ভাই পুরুষ সে বৃদ্ধ হোক, ছোট হোক, সে অসুস্থ হোক, হাত পা থাক আর না থাক, সে পুরুষ, সে কখনো কেমন মহিলা হয়ে যাবে। আর মহিলা চোখ নাক কান যাই থাক না থাক, শুধু বডিটা পরে আসে, তারপরে সেটা মহিলা কখনো পুরুষ হবে না। সেটা বুঝতে পেরেছেন? তো যেটা জামের ছাড়া জামের জামের জমুদন থেকে, জমুদ মানে জমে যাওয়া, অর্থাৎ শক্ত জিনিস, এটাকে আমরা বস্তুবাচক বলি। অর্থাৎ এটা এমন একটা জিনিস যেটা আল্লাহর পক্ষ থেকে শব্দের এমন ভাবে নাজিল হয়েছে, এর কোনো লিঙ্গ পরিবর্তন হবে না, এটা তবে সংখ্যা পরিবর্তন হবে। আচ্ছা, আর মজদার বলা হয় যেটা কি শুরু জামানার থেকেই, যেটা আল্লাহর পক্ষ থেকে এটা এভাবে নাজিল হয়েছে, এরও কি হবে না, লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হবে না। দেখেন, কেউ যদি না বোঝে, একটা কথা বলি, দেখেন আল্লাহর রাস্তায় কেউ গিভ আপ করবেন না। আমি আপনাকে বুঝিয়ে দেবো, সেই রেসপন্সিবিলিটি আমার, বা ক্লাসটি গিভ আপ করেন। এটা আপনি দেখে নিয়ে যান, যদি গ্রামার বুঝতে চান এই সাবজেক্ট আপনাকে পড়তে হবে। বুঝতে পারছেন? এটা কেউ একদম সাধারণ জিনিস, কোনো হার্ড কোনো কিছুই না। বাট আপনি যদি গিভ আপ করেন, বললেন না, যে আমি আমার ছাত্রদেরকে বলি, আমার আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা আছে, আপনাদের সহযোগিতায় আমি একটা মাদ্রাসা করেছি। মাদ্রাসা আমাদের আলহামদুলিল্লাহ 3-4 মাস হলো অনেক ছাত্র হয়ে গেছে মাদ্রাসার। ইনশাআল্লাহ কোনোদিন আপনাদের পিকচার আপনাদের সাথে শেয়ার করবো, অনেককে পাঠিয়েছি। এখানে আমাদেরকে একটা কথা বলি, দেখো তোমরা হাফেজ হতে চাও, তোমরা 2 লাইন যদি হাফেজ হতে হলে কোরআন শরীফ পড়তে হবে। আজকের পড়া যদি তোমরা ছুটিতে যাও, তারপরেও পড়তে হবে, আর ছুটিতে না গেলেও পড়তে হবে। অর্থাৎ হাফেজ হতে হলে তোমাকে এই পৃষ্ঠা পড়ে হাফেজ হতে হবে। এমন না যে এই পৃষ্ঠা বাদ দিয়ে তুমি সামনে সূরা পড়বা বা সামনে পৃষ্ঠা পড়ে যাবে আর হাফেজ হয়ে যাবে। নো, হাফেজ হতে হলে তোমাকে এই পৃষ্ঠা অতিক্রম করে মুখস্থ করেই তোমাকে হাফেজ হইতে হবে। যেহেতু করতেই হবে, তাহলে অলসতা কেন বা গিভ আপ কেন, ছেড়ে দিবে কেন? এখনই পড়ো, কালকেও মুখস্থ করতে হবে, আজকে করতে হবে, আজকেই করাতে হবে। তো বিষয়টা হলো কি, আপনি যদি গ্রামার বুঝতে চান, এই সহজ একটা টপিক আপনাকে বুঝতে হবে। বুঝতে পেরেছেন? এই সহজ টপিক বুঝতে হবে আপনাদেরকে। আর যদি মনে করেন ছেড়ে দেন, তাহলে আপনাকে আবার শুরু থেকে শুরু করতে হবে। তাহলে খেয়াল করেন যে ইসমে মুশতাক হইলো, সরি ইসমে জামেদ বলতেছিলাম, যে ইসমে জামেদ হইলো যে শব্দ তার লিঙ্গ পরিবর্তন হয় না, কিন্তু সংখ্যা পরিবর্তন হয়। তাহলে আল্লাহর পক্ষ থেকে শব্দরা এই পুরুষবাচক হিসেবে নাজিল হয়েছে, এই লিঙ্গ পরিবর্তন। যেমন একটা পুরুষ পুরুষই থাকবে, সে মহিলা কখনোই হবে না। একদম মহিলা সে মহিলা থাকবে, সে পুরুষ কখনোই হবে না। অনেকে বলেন হরমোন পরিবর্তন হয়ে যায়, ভাই যত কিছু হরমোন পরিবর্তন হয়, মনে করেন রোজে আদালতে তাকে আল্লাহ তাআলা এইভাবে তার মহিলা হিসেবে তাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, ওটা ভিন্ন একটা ডিবেট, ওই বিষয়ে আমরা না যাই। মেইন কথা হলো যারা যে লিঙ্গে আছে ওই লিঙ্গে থাকবে, ওই লিঙ্গ কখনো পরিবর্তন হবে না। আচ্ছা, আর মজদার জিনিসটা কি? মজদার হলো কি, এটাও আল্লাহর পক্ষ থেকে এইভাবে নাজিল হয়েছে, এই লিঙ্গ কখনো পরিবর্তন হবে না। তো মজদার হলো একটা মাদার ওয়ার্ড। মজদার জিনিসটা কি? মাদার ওয়ার্ড। মাদার ওয়ার্ড বলতে আমরা পড়েছি না, কালেমার 3 প্রকার, ইসম, ফেল, হরফ। এটা সরিয়ে দেওয়া। এই যে ফেলটা আছে, এই ফেলটা কোত্থেকে গঠন হয়? কাটিমার ফেলটা কোত্থেকে গঠন হয়? এই ফেলটা মজদার থেকে গঠন হয়। এই ফেলটা কি মজদার থেকে গঠন হয়। আচ্ছা, এখান থেকে মজদার সে কারোর থেকে সৃষ্টি হয়নি। অর্থাৎ মজদার শব্দরা যেমন জামের শব্দ, যেমন কলমের মধ্যে কলমের এই শব্দরাও এবং এই মজদার শব্দরাও কোন শব্দের কারণে কোন কারণে এদেরকে এই যেমন কলম একটা শব্দ, কলম লেখুক আর না লেখুক, কলম কলমই থাকবে। এখন লেখে এই জন্য তাকে কলম বলা হয়, কালকে লিখবে না এই জন্য তার নাম পরিবর্তন হয়ে যাবে না, এমনটা কখনোই হবে না। তাহলে এর মধ্যে গুণ থাক আর না থাকে, লেখার গুণ থাক আর না থাকে, সেটা কলম। এরকম ভাবে মজদার যেটা আছে, এই মজদার শব্দটা কি, এর মধ্যে এই মজদারটা জমুদের মতো, অর্থাৎ এটা আল্লাহর পক্ষ থেকে এভাবে নাজিল হয়েছে। এর মধ্যে কোনো কারণে যে মজদারকে যেমন একটা দর্ব মানে পিটানি, মানে পেশ করা বা মারা, দর্ব মানে কি প্রহার করা। তাহলে দর্বর শব্দটা হলো কি, এর মধ্যে এই পিটানোর স্বভাব থাক আর না থাক। দর্ব মানে কি পিটানো, আহার প্রহার করা মানে মারা।
এই শব্দ হলো কি, এই দরব মানে আন-নাসর, আর একটা শব্দ দিয়ে আন-নাসর, সাহায্য করা। নাসরমানকে সাহায্য করা, সাহায্য করা এটা একটা নাউন, সাহায্য করা এটা একটা নাউন। এখন এখান থেকে যদি কি করেন, আপনাকে এই সাহায্য করার থেকে আপনি কি বার বানাইতে পারবেন। আলিফ লাম ফেলে দেন, ইসমে আলামত ফেলে দেন, আর বাকি এটার মধ্যে কি জবর দেন, শেষেও জবর দেন, বার হয়ে গেল। নাসারা মানে সে সাহায্য করেছে। তাহলে খেয়াল আন-নাসর থেকে হয়ে গেল কি নাসারা, এরকম। আর দরব থেকে হয়ে যাবে কি দরাবা। তাহলে এই মাসদার থেকে কি হচ্ছে, একটা নাসর বা দরব শব্দ থেকে একটা ভার্ব হচ্ছে। তাহলে এই ভার্বটা কোত্থেকে জন্ম নিল, মাসদার। ঠিক আছে, ভার্বটার জন্ম নিল কি মাসদার থেকে, কিন্তু মাসদার জন্ম নিচ্ছে, মাসদার কারো থেকে জন্ম নেয়নি। মাসদার আল্লাহর পক্ষ থেকে এই দরব শব্দটা কি এভাবে নাজিল হয়েছিল, এটা কোন শব্দ থেকে কি জন্ম নেয়নি, এটা বুঝতে পেরেছেন। তাহলে এই মাসদার শব্দ থেকে ভার্ব তৈরি হয়, ফেল তৈরি হয়, ফেলে মুদারি, ফেলে আমর নাহি। আচ্ছা, ওটা ভিন্ন প্রকার, একটা ডিবেট। তাহলে এই দেখেন, এই মাসদার থেকে, মাসদারকে বলে মাদার ওয়ার্ড, এর কোন লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না। তবে এই শব্দ মাসদার শব্দ কারোর থেকে নির্গত হয়নি, অর্থাৎ কারোর থেকে এই শব্দটাকে কোনো কারণে, যেমন দরবুন কোনো কারণে তার নাম রাখা হয়েছে দরবুন, এরকম না। এই শব্দটা দরব শব্দ আল্লাহর পক্ষ থেকে এমনই নাজিল হয়েছে, নাসর শব্দকে আল্লাহর পক্ষ থেকে এভাবেই নাজিল হয়েছে। তো এর মধ্যে মডিফাই করে আমরা কি করলাম, ভার্ব তৈরি করলাম। আচ্ছা, ইসম মুশতাক কি জিনিস, এই মাসদার থেকে ভার্ব হয়, এই ভার্ব থেকে ইসম মুশতাক হয়। কিভাবে, যেমন দরবন শব্দ, এই দরবনে পরে দোয়াদের প্রথম অক্ষরকে বলা হয় দল, এই দরা যায়, দোয়াদের পরে কালি পারিয়ে দেন, আর আইন কালেমায় জের দেন, একটা জের দিলেন, আর শেষে নরমালি জন্মগত হবে একটা শব্দ পেশ যুক্ত হয়, পেশ হবে সবাই শব্দের শেষে। তাহলে কি হলো, দরিবুন, দরিবুন একটা জি। তাহলে এই দরিবুন একটা শব্দ বা নাসিরুন একটা শব্দ, এরকম ভাবে নুনের পরে কালি বৃদ্ধি করে দেন, এর আইন কালাম অর্থাৎ মাঝখানে অক্ষরে জের দেন, ঠিক আছে। আর শেষে পেশ হবে, নরমালি একটা শব্দের শেষে পেশ আসে, জন্মগত ভাবে একটা শব্দ পেশ যুক্ত হয়, সেজন্য কি পেশ আসবে। তাহলে কি হলো, এই যে মুশতাক তৈরি হয়ে গেল। আর নাসরু সাহায্য করা, সেখান থেকে নাসরা সে সাহায্য করেছে। এখন একটি ব্যক্তি যদি সাহায্য করে, সাহায্য করার কারণে তার মধ্যে সাহায্য করার একটা গুণ তার মধ্যে এসেছে, মানুষকে হেল্প করে, সেগুলোকে হেল্পার, সেগুলো কি একজন কি সাহায্যকারী। সাহায্য করার গুণটা তার মধ্যে আসছে সাহায্য করার কারণে, তাহলে এই জন্য নাম হবে কি তার সাহায্যকারী। যখন সাহায্যকারী বলবে তাহলে ব্যক্তিকে বোঝাবে, তাহলে সে হবে কি ইসম মুশতাক তৈরি হয়ে যাবে সে। তাহলে এই ইসম মাসদার হলে কি ইসম, সেখান থেকে ভার্ব তৈরি হয়, সেই ভার্ব থেকে কি হয় ইসম মুশতাক তৈরি হয়। এই জন্য ইসম জামিদের লিঙ্গ পরিবর্তন হয় না, কিন্তু সংখ্যা পরিবর্তন হয়। ইসম মাসদারের লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না, আর ইসম মুশতাকের লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়। ইসম মাসদার এটা একটি মাদার ওয়ার্ড, এখান থেকে ভার্ব তৈরি হয়, আর এই ভার্ব থেকে ইসম মুশতাক তৈরি হয়। কথা বুঝতে পেরেছেন? একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। স্যার মুস্তাকবেলটা আবার বলেন তো, মুস্তাক, এই যে মুস্তাকটা, মুস্তাক কি বল, হ্যাঁ মুস্তাকটা কি বললেন? এক মিনিট, ইসমে মুস্তাক এটা কিভাবে হলো এদিকে যায় না, শুধু একটা বোঝাতে গেলে আপনাদেরকে এত বুঝাইলাম যে ইসমের 3 প্রকার, সেটা তোরকে মনে রাখে। ইসম কয় প্রকার? 3 প্রকার। ইসমে মাসদার, জামিদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। জামিদ, মাসদার, মুশতাক। জামিদ বস্তুবাচক ইসম, ইসমে মাসদার অবস্তুবাচক, বাস্তব কোনো রূপ নেই। ইসমে মুশতাক বস্তু, এটা হলো গুণবাচক, গুণবাচক ইসম। অর্থাৎ গুণ কাকে বলে? যার অপোজিট শব্দ আছে, ভালো মন্দ, সাদা কালা, লাল নীল, বুঝতে পারছেন? তাহলে যার শব্দ আছে সেটা হলো কি গুণ। তাহলে গুণবাচক যত শব্দ আছে সবই হলো কি ইসম মুশতাক। আর যারা বাস্তব কোনো রূপ নেই এমন কোন শব্দ যদি হয় সেটা হবে কি ইসম মাসদার। আর যদি বস্তুবাচক ইসম হয়, বস্তুবাচক ইসম বললাম পৃথিবীতে যা কিছু আমরা দেখি বা যা দেখা যায়, যা স্পর্শ করা যায় বা করতে চাইলে করতে পারবেন, মানে আসমানে তারকা স্পর্শ করতে পারবেন, করেন তো, বাট দেখা তো যায়, তাই না? দেখা যায় অথবা স্পর্শ করা যায় অথবা অনুধাবন করা যায়, দ্যাট ইজ ইসমে জামিদ।
আর ইসমে মসদার ধরা যায় না, স্পর্শ করা যায় না, দেখা করা যায় না। চিন্তা ধরতে পারবেন, দেখা যায় চিন্তার কালার কেমন, চিন্তা দেখতে কেমন। ঘুম, ঘুমন তো ব্যক্তিকে দেখা যায়, ঘুমকে দেখা যায় না। ঘুম ধরতে পারবেন? ঘুম ধরতে পারবেন না। রাত, রাত ধরতে পারবেন? যে বেঁধে রাখলাম আজকে রাত আর যেতে দেবো না, শিকল দেওয়া কি দেওয়া বাঁধেন, সারা পৃথিবী সেনাবাহিনী লাগে, রাতকে আমি দিন হতে দেবো না আজকে, পারবেন? এটাই কখন করা যাবে না। যেটা যেমন আছে তেমনই থাকবে। এটা জামেদ বস্তুবাচক ইসম, ইসমে মসদার অবস্তুবাচক ইসম, ইসমে মুশতাক গুণবাচক ইসম। আচ্ছা, আজকে যে প্রকারটা বললেন ইসমের প্রকার, এটা যদি মনে থাকে আলহামদুলিল্লাহ, মনে না থাকলেও কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে ইসম কয় প্রকার বললাম? ইসমে জামেদ, ইসমে মসদার, ইসমে মুশতাক। এটা যদি মনে থাকে আলহামদুলিল্লাহ, আর মনে না থাকলে কোনো সমস্যা নেই। শুধু আপনারা ইসম তো চিনতে পেরেছেন? ইসম চিনতে পেরেছেন কিনা বলেন? জি স্যার, ইসম চিনতে পারছি। এখন খেয়াল করেন, আমি একটু কথা বলি। এটা যে স্লাইড আপনাদেরকে দিলাম, দিয়ে দিব না আজকে। ইসমে জামেদ ওই বিশেষ্য বা ইসম যার শুধু বচন পরিবর্তন হয় কিন্তু লিঙ্গ পরিবর্তন হয় না, বা যা কোনো জিনিস থেকে গঠিত হয়ে আসেনি, যার বাস্তব কোনো রূপ আছে, চোখে দেখা যায়, স্পর্শ অনুভব করা যায়। যেমন কলামুন, জান্নাতুন, কিতাবুন, জাইদুন, ঢাকা, বাংলাদেশ, যত শব্দ আছে। আচ্ছা, আর তাহলে ইসমে মসদার ওই সমস্ত বিশেষ্য বা ইসম যার লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না, বা যে ইসম অন্য ইসম থেকে গঠিত হয় না, তবে তার থেকে অন্য শব্দ গঠিত হয় এবং তার বাস্তব কোনো অস্তিত্ব নেই। যেমন আন্নাসু থেকে নাসারা, দরবন থেকে দরব থেকে দরাবা, আল খলক থেকে খলাকা, আল কেরাত থেকে করা। ইসমে মুশতাক ওই সমস্ত বিশেষ্য বা ইসম যার বচন ও লিঙ্গ দুটি পরিবর্তন হয়। যেমন দরিবুন, প্রহারকারী। আর দরব থেকে মসদার, আর দরব সেখান থেকে দরাবা, সেখান থেকে ইসম হচ্ছে কি ইসমে মুশতাক দরিবুন। এর মধ্যে গুলতা লাগিয়ে দেন, স্থিরবাচক হয়ে দিবে দরিবাতুন। এর দ্বিবচন আছে, আনে বাড়িয়ে দেন দরিবানে বা দরিবাইনে, ঠিক আছে। এর বহুবচন আছে দরিবুনা, দরিবিনা, বুঝতে পেরেছেন? এরকম ভাবে যে মারে থাকে বলে দর, আর যে মার খায় তাকে বলে মাদরুবুন। যারা মার খায় দেখে শেষ, যে ব্যক্তি মার খায় তাকে বলে মাদরুব। এর দ্বিবচন আছে, একই স্টাইলে দ্বিবচন। বলছিলাম সারা পৃথিবীর দ্বিবচন একই স্টাইলে করা হয়, আনে বা আইনে যোগ করে। আনে লাগিয়ে দেন মাদরুবানে বা মাদরুবাইনে। বহুবচন মাদরুবুনা, মাদরুবিনা। স্থিরবাচক মাদরুবাতুন, গুলতা লাগিয়ে দেন। দ্বিবচন মাদরুবাতানে, মাদরুবাতাইনে। বহুবচন মাদরুবাতুন। বুঝতে পেরেছেন? প্রত্যেকটা শব্দের এরকম ভাবে এক বচন থেকে দ্বিবচন, দ্বিবচন থেকে বহুবচন করা হয়। তাহলে এই হলো ইসমের একটি প্রকার। আচ্ছা, খেয়াল করেন। তাহলে আমি একটু কনক্লুশনে যাব। কয়টা বাজে? এই যে আধা ঘন্টা বেশি হয়ে গেছে, 7:30, 8:30 বাজে। বুঝছেন? আমার তো খেয়ালই নেই, 1 ঘন্টা বেশি ক্লাস হবে না। এখন আমাদের ফ্রি টু আসতে হবে। এতটুকু এখানে খালি আমি কনক্লুশনে যাচ্ছি। আপনাদেরকে বললাম যে এই পর্যন্ত আমরা যা পড়লাম, বুঝতে পেরেছেন? এই পর্যন্ত আমরা যা পড়ি, 3টা ক্লাস পড়েছিলাম। এটা 3 নম্বর স্লাইড, এটা বুঝতে পেরেছেন? এটা লেসন নম্বর, এর উপরে লেখা আছে দেখেন, এটা হলো 3rd লেসন অফ গ্রামার। বুঝতে পেরেছেন? এটা 3 নম্বর লেসন। এখন কথাটা খেয়াল করেন, এটা আমার 3য় ক্লাস আমাদের। এটা এই 3 নম্বর ক্লাস মুখস্থ না থাকলে সমস্যা নেই। আর আগামী ক্লাস থেকে আমাদের গ্রামার শুরু হবে। আগামী ক্লাস থেকে আমরা 4টা জিনিস পড়বো। ওই 4টা জিনিস হলো গ্রামার, আর কোনো গ্রামার নাই। 4টা জিনিস হলো গ্রামার। 4টা জিনিস বললে আপনি কোরআন হাদিস বুঝবেন, আর 4টা জিনিস না বুঝলে কোনোদিনও কোরআন হাদিস বুঝবেন না। বুঝতে পেরেছেন? ওই 4টা ক্লাস জিনিস আমি আগামী কাল থেকে শুরু করবো। বাট আজ পর্যন্ত যা কিছু বললাম এগুলো রিপিট হবে আগামী ক্লাসেও, পরের ক্লাসে রিপিট হবে ইনশাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? রেকর্ডিং শুনে কোনো বুঝে না আসলে আমাকে জিজ্ঞাসা করবেন। আর আমি আরেকটি কথা বারবার বলি, প্লিজ ডোন্ট গিভ আপ। গিভ আপ করেন না। আপনি বুঝে না আসলে আই এম হিয়ার, আপনাকে বোঝানোর দায়িত্ব আমার, বাট ক্লাসে আসতে হবে আপনাকে। এবং অন দ্য টাইম ক্লাসে আসেন, প্লিজ অন দ্য টাইম ক্লাসে আসেন। ইনশাল্লাহ আপনি কোরআন হাদিস যদি না বুঝেন বলেন যে আপনি ক্লাস করলাম কিন্তু বুঝলাম না, ইনশাল্লাহ আপনি বুঝবেন, এটা আমার পক্ষ থেকে গ্যারান্টি।
ওস্তাদ রেকর্ডটা কোথায় পাবো? আমি তো নতুন আসছি, এখন গ্রুপে জয়েন করব। আপনি কি আমাদের কোন গ্রুপে আছেন? না, আমি নতুন আসছি এটাতে জুমে। আচ্ছা আপা, আচ্ছা আমাদের যে এই আপা যেখান থেকে আমাকে একটু গ্রুপে অ্যাড করে দিলে আমি। আচ্ছা, আর সাথে একটি কথা বলে যে আমাদের হালিমা রফিক আপা, উনি আমাদের তাজবিদে ক্লাস করান। উনি আজকে একটু প্রবলেমের কারণে আজ ক্লাসটা হয়তো নিতে পারবেন না, উনি সরি বলতেছেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস উনি নেবেন। আচ্ছা, একটি কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আমাদের গ্রুপের এই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আর আজকে ক্লাসটা আগামীকাল আবার রিপিট হবে, বুঝতে পেরেছেন? আজকে ক্লাসটা আগামীকাল আবার রিপিট হবে। এই জন্য যারা আজকে বুঝেন নাই, আগামী ক্লাসটাও কি বা ক্লাস কোন কারণে লেট আসছেন, ধরতে পারেন নাই, আগামী ক্লাসে আগামীকাল সেম ক্লাসটি রিপিট হবে। আপনারা এই ক্লাসটা করতে পারবেন, ধরতে পারবেন ইনশাআল্লাহ। আমি এখানে লিংকটা দিয়ে দিই। আগামী ক্লাস বলছেন যে গতবার আমি সেরকম মনে করে আমি ওই যে রবিবারে ক্লাসে ঢুকতে চাইছি, কিন্তু এখনো বলতেছেন আগামী ক্লাস, অর্থাৎ আগামী সোমবারে হবে আমাদের ক্লাসটা। নো, আগামী কালকে রবিবার, আজকে স্যাটারডে, কালকে সানডে, শনিবার, সানডেতে এট দ্য সেম টাইম আমাদের ক্লাসটা আবার রিপিট হবে ইনশাআল্লাহ। এই ক্লাসটা আগামীকাল সেম টাইম, অর্থাৎ 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা। জি সেম লিংক নাকি? সেম সামনে লিংক? জি লিংকটা কি সেম হবে না? আমি গত সপ্তাহে রবিবারে ঢুকতে চাইছি সেম লিংকে, কিন্তু ঢুকতে পারি নাই। ভিন্ন লিংক হবে আপা। আচ্ছা, ওই জন্য আমি গত সপ্তাহে ঢুকতে চাইছিলাম রবিবারে। সপ্তাহে কয়দিন হয় আমাদের? এই যে আমাদের রুটিন আমি দিয়ে দিচ্ছি এখানে। টিচার কয়দিন হয়? সপ্তাহে 3 দিন। সপ্তাহে 3 দিন। আসসালামু আলাইকুম। এটা কি সকালে হয় না? রুটিন দেখে নেন। ওস্তাদ জি, সকাল 7টা হয় না এই ক্লাসটা? সকাল 7টায় হয় না, খেয়াল করেন। পুরো এই যে 6টা থেকে 7টা স্যাটারডে। চার বাকি 3 দিন কি হয়? হ্যাঁ, আর বাকি 3 দিন কি হয়? কথা শুনে না, কথা শুনে না বুঝতে পারবেন। আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হয়, এটা শনি, সোম, বুধ, স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে। ঠিক আছে? কি হয় আমাদের রাত 7টা থেকে 8টা পর্যন্ত ক্রনিক আরবিক গ্রামার। তারপরে কি হয়, কোরআন ও সালাত তোমার সোমবার দিন, মানডেতে। তারপরে আবার ওয়েডনেসডেতে আমাদের এই সেম ক্লাস হবে। সেম ক্লাস বলতে গ্রামার ক্লাস হবে, নতুন ক্লাস হবে। আমি তো লিংকে জয়েন দিছি কিন্তু অ্যাকসেপ্ট হয় নাই। লিংকে জয়েন দিয়েছেন, অ্যাকসেপ্ট হয় নাই, তার মানে কি? আমি লিংক দিছি একটা, দেখেন আমাদের চ্যাট বক্সে একটা লিংক দিছি তো, এটার মধ্যে এখনো জয়েন দিছি। ও সরি, এটা তো আরেকটা দিন দিছি আপনাকে। দেখুন হয়েছেন তো? আপনার নাম কি? তাসনিমা আপা? জি জি, হয়ে গেছেন তো, আপনি গ্রুপের সদস্য হয়ে গেছেন অলরেডি। ঢোকার সাথে সাথে হয়ে যায়। ওস্তাদ জি, এই ক্লাসটা কি সকালে 7টার সময় হয় না? 7টা না, 6টা থেকে 7টা? আমাদের আরেকটা, আমাদের পূর্বে থেকে একটা ব্যাচ চলতেছে ফিমেলদের জন্য, ওইটা আমরা আগে থেকে ব্যাচ চলতেছে আমাদের, ওটা একটু মাঝখানে করে গেছি, বাট এটা তো নতুন ক্লাস না? এটা নতুন ক্লাস। ওটা মর্নিং ক্লাসটা আমাদের নতুন শুরু, আমরা অনেক আগে থেকে শুরু করছি। ওটা কন্টিনিউ 50 জন শুধু। এটা মর্নিং এ প্রতি শনি মর্নিং ক্লাসটা কি আর হবে না? জি, মর্নিং ক্লাসটা কি হবে না? আর হবে হবে হবে। ওটা আমি একটা সমস্যার কারণে আজকে ক্লাসটি করতে পারিনি। খেয়াল করেন, এই চ্যাট বক্সের মধ্যে আমি আমাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছি। এই লিঙ্কটা ক্লিক করলে আপনি গ্রুপের সদস্য হবেন। তাহলে আমি আপনাদের রুটিনটা দেখে নেন। শনি, সোম, বুধবার দিন আমাদের, শনিবার দিন গ্রামার যেমন আজকে হলো, এখন মদিনা আরবিক হবে, আমার গ্রামারের ক্লাস হবে, আরবিক ক্লাস হবে। এরপর আগামী ক্লাসটা হবে আমাদের 50% ক্লাস, সাথে 50% গ্রামার। আমি বলছিলাম যে ফেল সম্পর্কে আলোচনা শুধু আমরা এই ক্লাসই করবো, অন্য কোনো ক্লাসই করবো না। এই জন্য ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তারপরে আমাদের আবার গ্রামার ক্লাস হবে এই বুধবার দিন। ঠিক আছে? এখন বলতেছেন যে আগামী ক্লাসে আবার কি হবে? রবি, মঙ্গল, বৃহস্পতিবার দিয়ে ক্লাসটা হয়। এই দেখেন, রবি, মঙ্গল, বৃহস্পতিবার, এগুলো কি সানডে, টুইসডে, থার্সডে। এখানে কি হয়? এই সেম ক্লাস দেখেন, অনেক আরবিক গ্রামার যেমন আগামীকাল হবে এটা। আবার মঙ্গলবার দিন কি হবে? মঙ্গলবার দিন 50% এবং এই গ্রামার। এরপর বৃহস্পতিবার দিন কি হবে? এই গ্রামার আবার, যেটা আজকে হচ্ছে। মাঝখানে একদিন আমরা কি করবো? ওই 50% গ্রামার করবো। কথা বলতে আসছে?
অর্থাৎ আজকে যে ক্লাসটি করলাম এটা আগামীকাল আবার রিপিট হচ্ছে, সেম ক্লাস হচ্ছে। এটা আমাদের গ্রুপ 2 জন্য। অনেকেই আপনার এই শনি সোম বুধবার দিন ক্লাসটি করতে পারেন না, এই জন্য ওনাদের জন্য কি রবি মঙ্গল বৃহস্পতিবার দিন রেখেছি আমরা। আপনারা যদি চান এই ক্লাস আপনারা অ্যাটেন্ড করতে পারবেন, কোনো সমস্যা নেই।